আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় ভালো আছেন। আমার নাম সুলাইমান হোসেন। আমি লিখেছি খুলনা থেকে। আমি ভূত নাইটের খুব বড় একজন ভক্ত। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আপনার ঘটনা শেয়ার করার জন্য। অনেকদিন আগে আমার নানির কাছে একটা ঘটনা শুনেছিলাম। সেই ঘটনাটার কথা আমার নানাবাড়ির এলাকার ছোট বড় মোটামুটি সবাই জানে। সেই ঘটনাটাই আজ আপনাকে লিখছি। ঘটনাটি অনেক আগের একটি ঘটনা। ঘটনাটি যখন ঘটে তখন আমার নানির সবেমাত্র বিয়ে হয়েছে। আমার নানির বাড়ি থেকে কিছুটা দূর সামনে এগিয়ে গেলে পথে একটা জঙ্গল দেখা যায়। এই জঙ্গলের শেষ মাথায় একটা বড় নদী, নদীর ধারে একটা শ্মশান, যেই শ্মশানে ওই এলাকার হিন্দুদের শেষকৃত্য করা হতো। ঘটনাটি বলার আগে আমি ঘটার আসল কারণটা সংক্ষেপে বলছি। হিন্দু ধর্ম মতে পূর্ণচন্দ্র হতে শুরু করে অমাবস্যার রাতের মধ্যে যদি কোনো অবিবাহিত মেয়ে মারা যায়, তবে ওই মেয়ের লাশটা অমাবস্যার রাতে সমাধির মধ্যে থেকে উঠিয়ে শ্মশানে দিয়ে একটা পুজো করলে সেই মৃত শরীরে সেই মেয়ের অভিশপ্ত আত্মা ভর করে, যে আত্মা কিনা ভীষণ ভয়ঙ্কর রূপে দেহে ভর করে। লোকমুখে শোনা যায় সেই আত্মা নাকি ভয়ানক রাগান্বিত এবং ক্ষুধার্ত থাকে। যদি কেউ কোনোভাবে সেই আত্মাকে শান্ত করে, তার ক্ষুধা মেটাতে পারে, তাহলে সেই আত্মা তাকে একটা ছোট সিঁদুরের কৌটা দেয়, যা কিনা অলৌকিক ক্ষমতা সম্পন্ন। এবার আসি আসল ঘটনাতে। সেবার আমাদের নানাবাড়ির পাশের হিন্দু পাড়াতে একটা অবিবাহিতা যুবতী মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ওর ওই জঙ্গলের মাঝে একটা গাব গাছে ফাঁস দেয় সে। বিয়ের লগ্ন ভেঙে যাওয়াতেই সে এমনটা করেছিল। যেদিন মেয়েটা মারা যায় তার দুদিন পরেই ছিল অমাবস্যা। মারা যাওয়ার পর মেয়েটাকে ওই জঙ্গলেরই এক কোণায় সমাহিত করা হয়। তার পরিবারের লোকজন সকলেই হাহুতাশ করতে থাকে, সবাই খুব ভেঙে পড়ে। মেয়েটা মারা যাওয়ার পর খবর আশেপাশের এলাকাতে দ্রুত ছড়িয়ে পড়ে। পরের দিন গ্রামে এক মধ্যবয়স্ক তান্ত্রিক আসে। সে সারাদিন ওই সমাধির চারপাশে চক্কর দিতে থাকে আর বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়তে থাকে। দুপুরের পর এক মহিলা শুকনো কাঠ কুড়োতে গিয়ে এই ঘটনা দেখে। সে তখনই বাড়ি ফিরে সবাইকে জানায় ব্যাপারটা। তখন গ্রামের কয়েকজন লোক জঙ্গলে সেই সমাধির ওখানে যায়। তারাও দেখতে পায় যে সেই তান্ত্রিক চক্কর কাটছে আর মন্ত্র বিড়বিড় করে পড়ছে। তারা তখন তাকে জিজ্ঞেস করে সে কোত্থেকে এসেছে এবং এমনটা কেন করছে। তখন সেই তান্ত্রিক বলে যে এই সমাধিটা অভিশপ্ত, এখানে যদি পুজো না করা হয় তবে খুব শীঘ্রই নাকি গ্রামের উপরে মহামারী আসবে। এই কথা শুনে লোকগুলো বেশ খানিকটা ভয় পেলেও তাকে ওখান থেকে জোর করে তাড়িয়ে দেয়। তান্ত্রিক যখন জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছিল তখন সে অনেক জোরে জোরে কি যেন উদ্ভট সব মন্ত্র পড়তে পড়তে বেরিয়ে গেল। সেদিন মাঝরাত থেকে জঙ্গলের দিক থেকে ভেসে আসতে থাকে অদ্ভুত কিছু আওয়াজ, এবং সেই সাথে বিকট আওয়াজ করে অদ্ভুত ধরনের কিছু মন্ত্র পড়ার শব্দ শুনে গ্রামের অনেকেই ভীত হয়ে পড়ে। এর পরের দিন ঘটে সেই আসল ঘটনা। অমাবস্যার অন্ধকার রাতে সেই তান্ত্রিক একা একা তন্ত্রের নিয়ম অনুযায়ী পুরো বিবস্ত্র শরীরে শুধুমাত্র কোমরে একটা সুতো পেঁচিয়ে সেই যুবতী মেয়ের লাশটা সমাধি থেকে উঠিয়ে জঙ্গলের শেষের দিকে নদীর পাড়ে সেই শ্মশানের দিকে নিয়ে যেতে থাকে। সেই তান্ত্রিক ছিল অসাধারণ সাহসী। সে যখন অমাবস্যার নিকষ কালো অন্ধকার ভেদ করে যুবতীর লাশ নিয়ে শ্মশানের দিকে যাচ্ছে, তখন হঠাৎ তার মনে হতে থাকে লাশের ওজন ধীরে ধীরে অনেক বেড়ে যাচ্ছে। সে কিছুটা ঘাবড়ে গেলেও ভয় তাকে স্পর্শ করতে পারে না। যতই সে শ্মশানের দিকে এগোতে থাকে লাশের ওজন ততই বাড়তে থাকে এবং চারপাশের নিস্তব্ধতা ভেঙে অদ্ভুত কিছু আর্তনাদ ভেসে আসতে থাকে।
তবু সে অনেক কষ্টে কোনো মতে শ্মশানে পৌঁছে মেয়েটার লাশটা শ্মশানের মাঝখানে রেখে চারপাশে মাটির মালসা রেখে তাতে আগুন ধরিয়ে শ্মশানের চারপাশ আলোকিত করে ফেলে। এরপর সে সেই মেয়েটির মাথার কাছে বসে একের পর এক মন্ত্র পড়তে থাকে। তার সেই চিৎকার করে মন্ত্র পড়া সে রাতের গ্রামের সবাই শুনেছিল, তবে চিৎকারের ভয়াবহতায় কেউ সাহস করে সেই রাতে ঘর থেকে বের হয়নি। অনেকক্ষণ যাবৎ চিৎকার করে মন্ত্র পড়ার পর হঠাৎ তান্ত্রিক থেমে গেল। চারিদিকে আবার শুনশান নীরবতা। তারপর হঠাৎ সকল নিস্তব্ধতা ভেঙে আকাশ পাতাল চৌচির হয়ে যাওয়ার মতো এক চিৎকার ভেসে আসে শ্মশানের সেই দিকটা থেকে। সেই চিৎকারে গ্রামের মানুষের আত্মা যেন উড়ে যায় ভয়ে। সেই অমানসিক চিৎকারের শব্দ আমার নানিও সে রাতে শুনেছিল। ওদিকে সেই যুবতীর লাশের মধ্যে তার অভিশপ্ত আত্মা ঢুকে গেছে। তাকে যেভাবে শুইয়ে রাখা হয়েছিল সে সেখান থেকে উঠতে যাবে, এমন সময় সেই তান্ত্রিক লাফ দিয়ে সেই অশরীরের বুকের উপর শক্তভাবে বসে পড়ে এবং মন্ত্র পাঠ করতে শুরু করে। মন্ত্রের সাথে সাথে লাশের গোঙানির আওয়াজ বাড়তে থাকে। তান্ত্রিক তখন লাশের মুখের মধ্যে সাথে আনা মুড়ির বস্তা থেকে মুড়ি নিয়ে ঢালতে থাকে। 1 মিনিটের মধ্যে পুরো 1 বস্তা মুড়ি শেষ হয়ে যায়। এ যেন এক অসীম ক্ষুধা যার কোনো শেষ নেই। তান্ত্রিক মোট 2 বস্তা মুড়ি নিয়ে গিয়েছিল, ভেবেছিল এতেই কাজ সম্পন্ন হবে, কিন্তু এই অশরীরের এমন অমানসিক ক্ষুধা দেখে তান্ত্রিক নিজেই শঙ্কিত হয়ে পড়ে। সে জানে যদি সে এই অতৃপ্ত আত্মার ক্ষুধা মেটাতে না পারে তবে শেষ অবধি তার নিজের জীবনটাকেও তার হারাতে হবে। বুকে সাহস রেখে সে আবার অন্য বস্তার মুড়ি অনর্গল ঢালতে থাকে। বস্তার মুড়ি একসময় শেষ হয়ে গেল এবং সাথে সাথে আরেকটা অমানসিক চিৎকার দিয়ে সেই অশরীরটা তান্ত্রিকের গলা খামচে ধরে তাকে নিচে ফেলে দিয়ে তান্ত্রিকের বুকের উপরে চড়ে বসে। এবার তান্ত্রিক ভয় পেল। ভয় তার শরীর কাঁপতে লাগে। লাশের মুখটা পচা মাংসে ভরা, দাঁতগুলো পচা মাংসের ভেতর দিয়ে দেখা যাচ্ছে, জিহ্বা বলতে কিছু নেই, চোখগুলো ইটের ভাটার মতো আগুন জ্বলছে। আর সবথেকে ভয়ঙ্কর হলো সেই লাশের হাঁ করে চিৎকার করাটা। প্রায় 7-8 আঙুল পরিমাণ লম্বা একটা হাঁ করে চিৎকার করছে। তান্ত্রিক হাত দিয়ে নিজেকে সরানোর বৃথা চেষ্টা করলো, লাভ হলো না। ঠিক তখন তার হাত পড়ল খানিকটা কাদার উপর। সাথে সাথে সে খানিকটা কাদা নিয়ে ঢুকিয়ে দিল ওই লাশের মুখে। এবার লাশের মুখ বুঝল, শান্তভাবে ঢুলে পড়ল তান্ত্রিকের বুকের উপর থেকে। তান্ত্রিকও সাথে সাথে লাফ দিয়ে উঠে অন্য পাশে দাঁড়ালো। কয়েক সেকেন্ড পর হঠাৎ করে লাশটা কাঁপতে শুরু করলো। এই কাঁপুনি এমন পর্যায়ে পৌঁছল যে তান্ত্রিকের কাছে মনে হতে লাগলো যেন পুরো দুনিয়াটা থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পর কাঁপতে কাঁপতে হঠাৎ করে লাশটা আবার আগের মতো নিস্তেজ হয়ে গেল এবং তার বন্ধ হাত দুটো খুলে গেল এবং সেই লাশের বাম হাত থেকে বেরিয়ে এলো একটা সিঁদুরের কৌটা। তান্ত্রিক জানে এখন তাকে কি করতে হবে। সে লাশের হাত থেকে সিঁদুরের কৌটাটা নিয়ে সিঁদুরের কৌটার মুখটা খুলে সেখান থেকে অল্প একটু সিঁদুর নিয়ে সেই যুবতী মেয়ের লাশের মাথায় কিছুটা সিঁদুর লাগিয়ে দিল। সাথে সাথে লাশের চোখ দুটো খুলে গেল। তবে এবারে সে আর কিছু করল না, হামাগুড়ি দিয়ে পাশের নদীর দিকে এগিয়ে গেল। তান্ত্রিক নিজেকে সফল মনে করে সিঁদুরের কৌটাটা নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে ফিরে আসছিল। ঠিক তখনই তার মনে হলো তার কোমরের সুতো ধরে পেছন থেকে কেউ টানছে, কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। ওই তন্ত্রের নিয়ম ছিল ভয় পাওয়া যাবে না এবং কোনো মতেই পেছন ফিরে তাকানো যাবে না। কিন্তু তান্ত্রিক সেই ভুলটাই করে বসল। সে প্রচুর ভয় পেল আর ভয়ে ভয়ে পেছন ফিরে তাকিয়ে দেখল সেখানে কিছুই নেই। সে আরও ভয় পেল এবং সোজা গ্রামের দিকে দৌড় দিল। গ্রামের মোটামুটি সবাই সে রাতে জেগেছিল। ওই চিৎকারে সবার ঘুম কেড়ে নিয়েছিল। গ্রামের শেষ মাথায় ঢুকে যখন ওই তান্ত্রিক বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে তখন কেউ তাকে বাঁচানোর জন্য সাহস করে ঘর থেকে বের হয় না। পরদিন সকালবেলা গ্রামের কয়েকজন মুরব্বী এবং একজন হুজুর গতরাতে নদীর
পারে শ্মশানে কি হয়েছে তা জানার জন্য জঙ্গলের দিকে যান। কিন্তু জঙ্গলে ঢোকার পরেই তারা একজন পুরোপুরি বিবস্ত্র মানুষ দেখতে পান। প্রথমে তারা মনে করেছিলেন বোধহয় লোকটা মারা গেছে, কিন্তু তার গায়ে হাত দিতেই বুঝলেন যে জ্বরে লোকটার গায়ে আগুন জ্বলার মতো অবস্থা। তারা সবাই ধরাধরি করে সেই তান্ত্রিককে একজনের বাড়িতে নিয়ে যান, মাথায় পানি দিয়ে রাখেন এবং তাকে ভালোভাবে পরিষ্কার করে বারান্দায় শুইয়ে রাখেন। লোকটার শরীর থেকে খুব বিশ্রী রকমের গন্ধ বের হচ্ছিল। দুপুরের দিকে তান্ত্রিকের জ্ঞান ফিরে আসলে সে ভীতভাবে এদিকে সেদিকে ফ্যাল করে তাকাচ্ছিল। প্রথমটায় ঠিকভাবে মনে না পড়লেও জ্ঞান ফেরার কিছুক্ষণ পর যখন গত রাতের বিভীষিকাময় ঘটনা মনে পড়ল, তখন আতঙ্কে তান্ত্রিকের প্রায় প্রাণ যায় অবস্থা। তখন সে কাঁপতে কাঁপতে কোনো মতে গত রাত এবং তার আগে ঘটা সব কিছু সবাইকে খুলে বলল, আর তার কিছুক্ষণ পরেই সেই তান্ত্রিক মারা যায়। ভাইয়া, এটাই ছিল আমার নানির কাছ থেকে শোনা ঘটনা। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন শাহরিয়ার আলিফ। ওনার বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার মিশন এলাকায়। তো এই ঘটনাটা মূলত ঘটেছিল 2022 সালের ডিসেম্বর মাসে। ওই সময় কিন্তু বিশ্বকাপ ফুটবল খেলা চলছিল। মূলত এই খেলা নিয়েই ঘটনাটি ঘটেছিল। চলুন ঘটনাটি শুনে আসি। ঘটনার দিনটি ছিল বাংলাদেশের সময় অনুযায়ী 10 ডিসেম্বর। ওই দিন রাতে ব্রাজিলের খেলা ছিল। তো ব্রাজিল এবং আর্জেন্টিনার তো দুটো গ্রুপ থাকেই সব সময়। তো ওই দিন যারা খেলা দেখতে গিয়েছিল এই শাহরিয়ার আলিফের সাথে তার যে বন্ধু বান্ধবরা, এরা আবার অধিকাংশ ছিল হচ্ছে ব্রাজিলের সাপোর্টার। তো ব্রাজিল হেরে যাওয়ার কারণে ওরা মন খারাপ করে চলে আসে। এরপরে যে খেলা ছিল, এই খেলা তাদের দেখার আগ্রহ ছিল না। তো তার বাড়ির কাছে যেই বন্ধু বান্ধবরা, ওরা তো সবাই চলে এসেছে এবং সে একা হয়ে গিয়েছে। আর অন্য বন্ধু বান্ধবরা যারা আছে, এদের বাড়ি আবার অন্য পাড়ায়, মানে অন্য এলাকায়। এখন খেলা দেখছে শাহরিয়ার আলিফ। তো খেলা দেখতে দেখতে পাশের এক বন্ধুর সাথে গল্প করছে। তখন সেই বন্ধু বলছে, তোমাদের বাসার যে রাস্তাটা, ওটা কিন্তু রাতের বেলা খুব একটা ভালো না। আর তার ওই বন্ধুর চাচা নাকি রাতের বেলা ওদিক দিয়ে যাওয়ার সময় প্যারানরমাল কিছুর উপস্থিতি টের পেয়েছিলেন। তো এই আলিফ তো বিষয়টা হেসেই উড়িয়ে দেয়। আর খেলা শেষ হতে হতে রাত প্রায় 2:30 বেজে যায়। ওনার একটা সাইকেল ছিল। তো সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় সেই বন্ধুটি আবারও তাকে সাবধান করে দেয় যে ওই রাস্তা দিয়ে না গিয়ে রাতটা যেন ওই বন্ধুর বাড়িতে কাটিয়ে দেয় এই আলিফ। কিন্তু আলিফ তার কথা হেসে উড়িয়ে দেয় আর বলে যে আমি চলে যেতে পারবো, কোনো সমস্যা নেই। বলার পেছনে কারণও ছিল। কারণ হচ্ছে এর আগেও বহুবার এই আলিফ ওই রাস্তা দিয়ে গিয়েছে। গভীর রাতে না হলেও 10টা-11টার দিকে তো গিয়েছে অনেকবার। কখনো কোনো কিছু কিন্তু মনে হয় নাই প্যারানরমাল কোনো বিষয়ের উপস্থিতি। তো যাই হোক, ওনার বন্ধু থেকে বিদায় নেওয়ার সময় ওই বন্ধু আবারও তাকে বলে দেয় যে পেছন থেকে ডাক দিলে পেছনে যেন না তাকায় সে, এবং উত্তরও যেন না নেয়। মানে ডাক দিলে তো মানুষ উত্তর নেয়, এরকম উত্তর নেওয়া যাবে না। বাজার থেকে এই আলিফদের বাড়িতে যেতে প্রায় 10 মিনিট সময় লাগে। রাস্তায় কিছু দূর পর পর ঘর বাড়ি আছে, ঘর বাড়িতে আলো জ্বলে, তাই তেমন কোনো ভয় ছিল না মনে তার। তো সে যথারীতি সাইকেল নিয়ে রওনা দেয়। আর তার হাতে কিন্তু তার মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানো ছিল। এই রাস্তায় সবসময় ছোট বড় সব ধরনের যানবাহন চলাচল করে, কিন্তু তখন গভীর রাত হওয়াতে একটা কুকুরও ছিল না রাস্তায়। আর শীতকাল হওয়াতে পরিবেশ আরো থমথমে নির্জন, আর রাস্তা ছিল কুয়াশাচ্ছন্ন, কুয়াশা পড়েছে আর কি। তো এই আলিফ একাই সাইকেল চালিয়ে যাচ্ছে। চারদিকে শুনশান নীরবতা। মনে হচ্ছিল এই কুয়াশার মধ্য দিয়ে সে এক অন্য জগতে প্রবেশ করছে। একটু একটু করে আগাচ্ছে, মনে হচ্ছে ভিন্ন জগতের সেই দরজা দিয়ে সে এগিয়ে যাচ্ছে। ওই সময় আশেপাশে কোনো আলো দেখতে পাচ্ছিল না কুয়াশার কারণে। অন্ধকারই ছিল চারদিকে। মোবাইলের আলো যতদূর দেখা যায় শুধু ততটুকুই সে দেখছিল। এভাবে কিছুটা রাস্তা আসার পর
কেমন জানি তার একটু অস্বস্তি লাগতে শুরু করে। মনে হচ্ছে শরীরটা কেমন জানি ভারী ভারী হয়ে আসছে, সাথে সাইকেলটাও মনে হচ্ছে সাইকেলের উপর একাধিক ব্যক্তি বসে আছে। ওজনের জন্য সাইকেল টানতে কষ্ট হচ্ছিল। শীতকাল এমনটা অবশ্য এমনিতেও মনে হয় সাইকেল চালালে। আর তখনও কিন্তু প্যারানরমাল কোনো কিছুর বিষয় তার মাথায় আসেনি। এভাবে ওনার বাড়ির পাশের একটা মসজিদ রয়েছে, সেই মসজিদ পর্যন্ত আসে। ওনার বাড়ি মূলত রাস্তার সাথেই, আর তার পাশে একটা মসজিদ। মসজিদের এক সাইডে 4-5টি কবর রয়েছে। ওনাদের বাড়িটা ঢুকতে হলে প্রথমে মসজিদটি পড়ে, মসজিদটি পার করে তারপর ঢুকতে হয়। রাস্তা থেকে মসজিদের দিকে যাওয়ার সময় ছোট একটি ঢালু টাইপের রাস্তা আছে, ওটা দিয়ে উঠতে হয়। তো মসজিদের রাস্তার ঢালু দিয়ে উঠার সময় আলিফ দেখেন যে 5 থেকে 7 জন লোক একটি কবরকে ঘিরে দাঁড়িয়ে আছে। মসজিদের যে টিম আলো ছিল, বারান্দার যে লাইটটা জ্বলছিল, সেই আলোতে তাদেরকে পরিষ্কার দেখা যাচ্ছিল। আর তারা সকলেই সাদা জুব্বা টাইপের কিছু একটা পরা ছিল। মানুষগুলোকে দেখে 1 সেকেন্ডের জন্য এই আলিফের হৃৎপিণ্ড কেঁপে ওঠে, কিন্তু পরক্ষণেই সে দেখে যে সেখানে তার পরিচিত একজন দাঁড়িয়ে আছে। আর তাকে ওনারা সবাই মোহাম্মদ দাদু বলে ডাকেন। একসময় তিনি এই মসজিদের ইমাম ছিলেন, এখনো মাঝে মাঝে নামাজ পড়ান। তো ওনাকে দেখে আলিফ কিছুটা সাহস পায়, তাই সাহস করে ওদিকে যায় এবং ওনার পাশে গিয়ে দাঁড়ায়। ওখানে সকলকে দেখে মনে হচ্ছিল তারা কবর জিয়ারত করছে। তো মোহাম্মদ দাদু এই আলিফকে জিজ্ঞেস করলো, আপনি এত রাতে এখানে কি করছেন? এই মোহাম্মদ দাদুর মুখে আপনি ডাক শুনে এই আলিফ তো খুবই অবাক হয়েছে, কারণ জন্মের পর থেকেই উনি এই আলিফকে তুই করে ডাকেন বা তুই বলে সম্বোধন করেন। তারপরেও কিছু না ভেবে আলিফ বলে, খেলা দেখতে গিয়েছিলাম দাদু, মাত্র আসলাম। তো আপনারা এত রাতে এখানে কি করছেন? তখন মোহাম্মদ দাদু জবাব দেন, কবর জিয়ারত করছি। আপনারা এখানে না থাকাই উত্তম, বাড়ি চলে যান। তখন আলিফ আবার উত্তরে বলে, দাদু আপনি আমাকে আপনি আপনি করে ডাকছেন কেন? আর আমি কেন চলে যাব? আমিও কবর জিয়ারত করবো আপনার সাথে, আমি একটু সওয়াব পাই। তখন এই মোহাম্মদ দাদু কিছুটা রাগান্বিত হন এবং একটু ভয়ার্ত স্বরে জবাব দেন, আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান, না হলে ইনারা রেগে গেলে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যেতে পারে। তখন এই আলিফ আবার উত্তরে বলেন, এনারা কারা? আর আমি আপনার সাথে একবারই বাসায় যাই কবর জিয়ারত করে। এই মোহাম্মদ দাদু তখন চুপ হয়ে যান। আর এতক্ষণ এই আলিফ মোহাম্মদ দাদুর সাথে কথা বললেও বাকিরা কিন্তু চুপ করেছিল, তাদের চেহারাটাও ভালো করে দেখতে পায়নি। আর এতক্ষণে আলিফের হুঁশ ফেরে। সে এটা কি দেখছে? কোথায় মোহাম্মদ দাদু, কোথায় বাকি লোকজন? আশেপাশে একটি কাকপক্ষীও নেই। হঠাৎ করে সবাই যেন উধাও হয়ে যায়। কি একটা অবস্থা! প্রচন্ড রকমের ভয় পায় আলিফ। ভয়ে আতঙ্কে তার তো জ্ঞান হারানোর মতো অবস্থা। ওনার সাথে কি ঘটতে চলেছে যেটা সে হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেনি। তাড়াতাড়ি করে সে সাইকেলটি নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। বাড়িতে একদম কাছে চলে এসেছিল। তো এই আলিফের বাড়ির সামনে একটি বড় কাঁঠাল গাছ আছে। কাঁঠাল গাছের কাছাকাছি আসার পর কোনো এক কারণে তার নজর কাঁঠাল গাছের দিকে যায়। কাঁঠাল গাছের দিকে তাকিয়ে সে যেটা দেখতে পায় তা দেখে সে মারাত্মক ভয় পায়। তার বাড়ির বাইরের যে লাইটের কিছুটা আলো সেখানে পড়ছিল, সেই আলোতে সে দেখতে পায় মাটি থেকে মোটামুটি 10 থেকে 15 ফুট উপরে একটা মোটা ডালে একটা অবয়ব বসে আছে। পরনে তার সেই সাদা জুব্বা আর বিভৎস চেহারা, মনে হচ্ছে মুখটা আগুনের ঝলসানো। সে খিলখিল করে হেসে ওঠে আর বলে, কিরে, তোকে বারবার মানা করলাম ওখান থেকে চলে যা, কথা শুনলি না কেন? আমাদেরকে বিরক্ত করলি কেন অহেতুক? এটা দেখে আর এটা শুনে এই আলিফ তো ভয়ে চিৎকার দিয়ে ওঠে আর সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন দুপুর বেলা তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর শরীরে প্রচন্ড ব্যথা অনুভব করেছে। আর জ্ঞান ফেরার পর বাসার সবাইকে এই ঘটনাটা খুলে বলে। সব জানার পর পরিবারের লোকেরা তাকে তো অনেক বকাঝকা করে। আর এই আলিফের সাথে তার এক হুজুর চাচাতো ভাইও থাকে। সে দোয়া কালাম পরে তার শরীর বন্ধ করে দেয় আর ব্যথার ওষুধ খেয়ে বিকালে আসরের নামাজ পড়তে যায়। নামাজ শেষে মোহাম্মদ দাদুকে সে দেখে এবং মোহাম্মদ দাদুকে সব জানানোর পর মোহাম্মদ দাদু জানায় যে হয়তোবা তার রূপ ধরে কালকে রাতে কয়েকটি জিন
কবর জিয়ারত করতে এসেছিল, তার মধ্যে তার রূপে আসা একটা জিন ছিল, কারণ তার তো এত রাত্রে এখানে আসার কথা না। আর নিশ্চয়ই এই আলিফ ওখানে গিয়ে তাদেরকে বারবার বিরক্ত করছিল, এই কারণে প্রথমে তো না করেছিল, তারপর সে যাবে না, আর বারবার প্রশ্ন করার কারণে এরা খুব বিরক্ত হয়েছিল, এই জন্য ভয় দেখিয়েছে। খুব যে বেশি ক্ষতির উদ্দেশ্যে দেখিয়েছে বিষয়টা এমন নয়। যাই হোক, এই বিষয়টি নিয়ে আলিফ আর তেমন কিছু ভাবে না। এরপর থেকে তার সাথে আরো কিছু ভয়ানক ঘটনা ঘটতে শুরু করে। ওই ঘটনার 1 সপ্তাহ পেরিয়ে যায়, আর সেও ঘটনাটি প্রায় ভুলতেও বসেছিল। আর আর্জেন্টিনার ফাইনাল খেলা, যেটা 17 ডিসেম্বর 2022 সালে ছিল আর কি, তো সেদিন সে তো আবারও খেলা দেখতে গিয়েছে। এবার কিন্তু তার সকল বন্ধুরা একসাথেই ছিল তার। আর যেহেতু বন্ধু বান্ধবরা একসাথে আছে, এখন তার ভয় লাগার কথা না, তাই না? তো খেলা শেষ হতে হতে বেশ রাত হয়ে যায়। সবাই মিলে একসাথে আসছে রাস্তা দিয়ে আর গল্প করছে, মনে কিন্তু কারোরই কোনো ভয় ভীতি নেই। একসময় বাকি সব বন্ধুরা যে যার বাড়িতে চলে যায়, আর বাকি থাকে শুধু এই আলিফ আর তার সেই চাচাতো ভাই রিফাত। আর রিফাতের বাড়ি আর তার বাড়ি পাশাপাশি ছিল, তো যে কারণেই মোটামুটি একসাথেই তারা সবসময় থাকেন আর কি। তো একটা সময় তার বাড়ির সামনে তো এসে গিয়েছে। এদিকে বাড়ির দক্ষিণ দিকে ছিল 2টি কবর, আর উত্তর দিকে ছিল সেই মসজিদ। কবর দুটি ছিল সেই রাস্তার একদম পাশেই। রাস্তা দিয়ে যাওয়ার সময় কবরটি দেখা যেত। তো ওই কবরের পাশে যাওয়ার সময় হঠাৎ একটি কান্নার আওয়াজ ভেসে আসে। কান্নার আওয়াজটি ছিল পুরুষ এবং মহিলা কণ্ঠের মিক্স। কান্নার আওয়াজটি শুনে এরা দুজনই তো ভয়ানক রকমের ভয় পায়। দৌড়ে তারা বাড়িতে ঢুকে যায়। ওই দিন রাতে ঘটে আরো একটি ভয়ানক ঘটনা। ওই কবর দুটি ছিল তো ঠিক এই আলিফ যেই ঘরে থাকতো সেই ঘরের পাশেই। আর সে যে ঘরে থাকতো ওই ঘরটিকে বলা হতো দক্ষিণ ঘর, যেটা ওনাদের বাড়ির একদম শেষ ঘর। আর ওনাদের যে বাড়িটা ওইটা ঢালুর উপরে, আর ঢালু থেকে নিচে নেমেই দেখা যেত ওই কবর দুটি। তো ওনার সাথে তো ওনার চাচাতো ভাই ঘুমাতো। সেদিন রাত্রে বাড়িতে এসেই উনি তো ঘুমিয়ে পড়েছেন। রাত প্রায় 3:30টার দিকে ওনার ঘুম ভেঙে যায়। আর ঘুম ভেঙে যায় ওনার ঘরের দরজা খোলার শব্দে। দরজায় অনেক জোরে লাথি দিলে যেমন শব্দ হয়, ঠিক তেমন শব্দে ঘুম ভাঙে। মনে হলো কেউ লাথি দিয়ে দরজা খুলে ফেলেছে। তখন শীতকাল, ঝড়ের বাতাসে কিন্তু দরজা খোলার কোনো প্রশ্নই আসে না। আলিফ তো অনেক বেশি ভয় পেয়েছে। এত ভয় পেয়েছে যে গিয়ে দরজাটা যে বন্ধ করবে এই সাহস ছিল না তার মধ্যে। অন্যদিকে তার চাচাতো ভাই দিব্যি ঘুমাচ্ছে। এর মধ্যে ঘটে আরো একটি ভয়ানক ঘটনা। ঘরের পাশে সেই কবরের কাছ থেকে ভেসে আসে সেই কান্নার আওয়াজ। পুরুষ এবং মহিলার কণ্ঠ যদি মিক্স থাকে, ঠিক যেমন আওয়াজ শোনা যায় ঠিক তেমন। একদিকে দরজা খোলা থাকায় পুরো ঘরে তখন কনকনে শীত জেঁকে বসেছে। অন্যদিকে সেই কান্নার আওয়াজ, মনে হচ্ছে এখনই দরজা দিয়ে কোনো এক অশরীরী ঢুকে পড়বে আর গলা চেপে ধরবে। এদিকে ওনার চাচাতো ভাইকে সে ডাকাডাকি করছে, বলছে যে এই ওঠ, দরজাটা বন্ধ করার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিস? সে বলে যে কই, সে তো কিছুই শুনতে পাচ্ছে না। তখন তার চাচাতো ভাই উঠে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং তার চাচাতো ভাই বলে যে চুপচাপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাক আর দোয়া পড়। সে কিন্তু কোনো আওয়াজ শোনেনি। ওদিকে আওয়াজ কিন্তু হয়েই যাচ্ছিল। 10 থেকে 15 মিনিট পর আওয়াজটি বন্ধ হয়ে যায়। সেই রাতে আর তেমন কিছু ঘটেনি, কিন্তু এরপর থেকে প্রায় প্রতিদিন রাত 3টা থেকে 3:30টার মধ্যে কোনো এক কারণে এই আলিফের ঘুম ভেঙে যেত। আর 1-2 মিনিট পর থেকে সেই কান্নার আওয়াজ শুনতে পেত। আবার কিছুক্ষণ পরে সেটা বন্ধও হয়ে যেত, কিন্তু সেটা আলিফের কোনো ক্ষতি করতো না। যে কারণে এই বিষয়টি তার চাচাতো ভাই বাদে আর কাউকে সে ওই সময় জানায়নি। এইভাবে প্রায় 1 মাস চলতে থাকে। একটা সময় সেই কান্নার আওয়াজ বন্ধও হয়ে যায়। এরপরে এখন পর্যন্ত তার সাথে আর কোনো ভয়ানক ঘটনা ঘটেনি। তো শাহরিয়ার আলিফ জানিয়েছেন ওই কবর দুটি নিয়ে বেশ কিছু ঘটনা আছে, পরবর্তীতে সময় করে উনি ঘটনাগুলো লিখে আমাদেরকে পাঠাবেন। ধন্যবাদ শাহরিয়ার আলিফ, চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। উনি 10ম শ্রেণীতে পড়ছেন বলে আমাদেরকে জানিয়েছেন, আর সামনে ওনার পরীক্ষা রয়েছে, দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আপনার পরীক্ষায় ভরপুর কামিয়াবি দান করুক। আরও যারা পরীক্ষার্থী আছেন আমাদের লিসেনারদের মধ্যে, আল্লাহ সকলকে কবুল করুক। গৌরবদা, আমার জীবনে ঘটা একটি ঘটনা বলছি। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমি স্কুলে ইংলিশ স্যারের হাতে একদিন খুব মার খাই, কারণ স্কুলে টিফিনের পর বাইরে যেতে নেই। আর আমি দেখিনি যে স্কুলের ঘন্টা পড়ে গেছে। তো ইংলিশ স্যার আমাকে অনেক মারে। তারপর আমি স্যারকে বলেছিলাম যে আমার ভুল হয়েছে, কিন্তু সে আমাকে অনেক মেরেছিল। আমি বাড়িতে এসে অনেক কান্না করেছিলাম। পরদিন যখন আমি স্কুলে যাই তখন শুনতে পাই ইংলিশ স্যারের হাত ভেঙে গেছে। তো আমার অনেক খারাপ লাগে। যত দিন যায় আমায় কেউ কিছু বললে যেটাতেই আমি কষ্ট পাই তার কিছু না কিছু খারাপ হতো। তারপর আমি যখন ক্লাস 10-এ উঠি তখন আমাকে একজন প্রপোজ করে। সেই টাইমটা এইরকম, আবেগের বশে আমিও তার প্রপোজাল অ্যাকসেপ্ট করি। তো তারপর বিকালে তার সঙ্গে আমি ফোনে কথা বলি। তারপর রাতে তার অনেক জ্বর আসে। সে আমাকে কথাটা সকালে বলে। তো আমি ভাবি যে সেটা স্বাভাবিকই হয়তো। আমাদের সম্পর্ক যত এগোয় ধীরে ধীরে তাঁর শরীর তত খারাপ হতে শুরু করে। একদিন বলছে পেটে ব্যথা, তো একদিন বলছে মাথা ব্যথা। এগুলো তখন হতেই থাকতো এবং সে আমার সাথে ঝগড়া করতো যখন, তখন এগুলো অনেক বেশি পরিমাণে হতো। তো একদিন তার সঙ্গে আমার অনেক পরিমাণে ঝগড়া হয় এবং সে আমাকে একটা জায়গায় যেতে বারণ করেছিল, কিন্তু আমি সেই জায়গায় যাই এবং সে আমাকে বলে আমি তোমাকে ক্ষমা করতে পারি যদি তুমি আমার পা ধরে ক্ষমা চাও। তারপর সে আমার ফোনটা কেটে দেয় এবং আমাকে অনেক আঘাত করে আর আমি অনেক কান্না করি। তো সেই দিন সে এক বন্ধুর সঙ্গে বাজার যায় এবং দুপুর 12টা নাগাদ একটা অ্যাক্সিডেন্টে তার দুটো পা ভেঙে যায়। ওকে, মানে এখানে হচ্ছে যে উনি যেটা মনে মনে মানে উনি যেটাতে কষ্ট পাচ্ছেন এবং যিনি কষ্ট দিচ্ছেন তার কিছু একটা ক্ষতি হচ্ছে, এটাই এখনো পর্যন্ত আমি বুঝতে পারলাম। দেখি এরপর উনি কি লিখছেন। উনি লিখেছেন যে এবং তারপর তাকে আমি অনেক ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে। আমরা একটুও ঝগড়া করি না। হঠাৎ একদিন, আচ্ছা এরপর আর তাদের মধ্যে কোনো ঝগড়া হয় না। একদিন কোনো কারণে আমাদের মধ্যে বিচ্ছেদ হয়। ওকে, তখন আমি ক্লাস 10-এর মাধ্যমিক দিচ্ছিলাম। তারপর আমি তাকে ভুলে যাই এবং 11th-এ আমার জীবনে একজন আসে, তাকে আমি অনেক অনেক ভালোবাসতে শুরু করি। তো আমার একটা ধারণা ছিল যে আমি যার সাথে প্রেম করব তার প্রথম দিন জ্বর হবে এবং সেটাই হয়। আমার অনেক খারাপ লাগে। তো আমার এই বয়ফ্রেন্ড তার আগের জনের মতো শরীর খারাপে ভুগতো এবং ওর বেশি হতো কারণ সে আমাকে অনেক বেশি ভালোবাসতো। নতুন বয়ফ্রেন্ডের অনেক বেশি শরীর খারাপ হতো কারণ সে তাকে অনেক বেশি ভালোবাসতো। যাই হোক, তারপর লিখছে যে এই বছরে আমি এইচএস কমপ্লিট করি, মানে সেই বছর যেই বছর ওর বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক ছিল সেই বছর উনি এইচএস কমপ্লিট করেন এবং তার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে যায়। এবং যেদিন বিয়ের দিন ঠিক হয় সেই দিন থেকে আমার অনেক শরীর খারাপ হয়ে যায়। তাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে বিয়ের দিন ঠিক করতে আসে সকাল থেকে, সারা দিন আমাদের বাড়িতে তারা থাকে এবং বিকালে বাড়ি চলে যায়। তো আমি রাতে যখন ঘুমোই তখন আমার স্বপ্নে একজন আসে এবং সে অনেক সুন্দর, তার গায়ের রংটা অনেক ফর্সা এবং তার মুখটা পুরো লাইটের মতো ঝকঝক করছে। সে আমাকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি যখন ক্লাস 6-এ পড়ো তখন থেকে আমি তোমাকে ভালোবাসি। তখন আমি স্বপ্নের মধ্যেই তাকে একটা কথা বলি যে আমার তো সামনে বিয়ে, আমি তোমাকে তো ভালোবাসতে পারবো না, এটা তো সম্ভব না। এবং এই কথা বলার পর দেখি উল্টো দিকে যিনি এসছেন তার চোখ দিয়ে জল আসছে এবং সে এক কোকিল পাখি হয়ে উড়ে চলে যায় এবং সে কোকিলের মতো ডাকছিল অনেক দূর থেকে কুহু কুহু করে এবং সেই ডাকটা এত সুন্দর যে এটা দেখার পর আমার স্বপ্ন ভেঙে যায়। এবং যখন আমার স্বপ্ন ভাঙে তখন আমার অনেক জ্বর। তখন ঘড়িতে বাজে 12:30। আমি শুনতে পাই সেই কোকিলটা ডাকছে এবং আমার অনেক ভয় লাগে। আমার মা সবসময় আমার সঙ্গে ঘুমোতো কারণ আমার রাতে ভয় লাগতো, কিন্তু আমার মায়ের সুগারের রোগ ছিল এবং অতিরিক্ত চিন্তা করলে তার খিঁচুনি হতো। সেই জন্য মাকে আমি কোনো কথা বলি না। তারপর 1 সপ্তাহ আমার জ্বর, আর প্রতি রাতে স্বপ্ন দেখতাম যে সে আমাকে বলছে আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি যে জায়গাগুলোয় যেতাম সেই জায়গাগুলোতে স্বপ্নে আমাকে বলছে। যেমন আমি টিউশন যাওয়ার সময় একটা জায়গাতে দাঁড়াতাম, আমি ছাদে বসতাম। তারপর আমাদের এখানে যে পার্ক আছে সেই পার্কটায় যেতাম বান্ধবীদের সঙ্গে। তো সেই সমস্ত জায়গাগুলোকে প্রতিদিন আমি স্বপ্নে দেখতাম এবং দেখতাম যে সে আমাকে বলছে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কোথাও বিয়ে করো না। আমি অনেক ওষুধ খাই, 7 দিনের দিন জ্বর ছেড়ে যায়। তারপর 30 দিন প্রতি রাত্রিবেলা আমার জ্বর আসতো এবং আমার স্বপ্ন ভেঙে যাওয়ার পর আমি অনেক কান্না করতাম। তো মা ভাবতো আমার বিয়ে করার ইচ্ছা নেই। আমি মাকে বলতাম যে
আমি ওকে অনেক ভালোবাসি মা, আমি ওকে বিয়ে করতে চাই। আমি কাঁদি অন্য কারণে। আমি রোজ রাতে খারাপ স্বপ্ন দেখি, তাই কান্না করি। আমাকে অনেক ডাক্তার দেখানো হয়, বলা হয় যে আমার রাতে জ্বর আসে। ডাক্তার বলে ঠিক হয়ে যাবে, এই ওষুধ খাও, ওই ওষুধ খাও। অনেক ওষুধ খাই, কিন্তু আমার শরীর ভালো হয় না। দিন দিন আমি শুকিয়ে যেতে শুরু করি। আমার শুধু রাতে জ্বর আসে, আর আমি প্রতিদিন একই স্বপ্ন দেখি। সে আসে আর আমাকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি বিয়ে করো না। তারপর অনেক বিরক্ত হয়ে আমি যখন 30 দিন অনেক সহ্য করলাম, একদিন স্বপ্নে আমি তাকে বললাম, তুমি কে? তো সে আমার সঙ্গে কথা বলে। সে বলে, আমার নাম হাসানুর, আমি এক জিন। তো আমি যখন তার গায়ে হাত দিই তখন দেখি সে অদৃশ্য। আমি তাকে বলি, আমি একজন মানুষ আর তুমি জিন, আমার পিছনে পড়ে থেকো না। তো সে আমাকে বলে, আমি তোমাকে বিয়ে করব এবং আমি আমার দেশে তোমায় নিয়ে যাব। তখন আমি তাকে বলি যে আমি আর পারছি না সহ্য করতে, তুমি আমাকে বিরক্ত করো না, আমি তোমাকে ভালোবাসি না, যাকে ভালোবাসি তাকে বিয়ে করব। এবং সে দেখি বসে পড়ে এবং অনেক কান্না করে বলে, আমার তোমাকে দরকার। আমি তখন তাকে বলি, যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমাকে ছেড়ে দাও, আমি তোমার কাছে সুখী না, তো এত কান্না করে কি হবে? এবং তারপর আমি অনেক কান্না করি এবং বলি যে আমার জীবনটা তোমার জন্য ধ্বংস হয়ে যাচ্ছে। এই কথা বলার পর দেখি সে চলে গেল এবং আমার স্বপ্ন ভেঙে গেল। ঘড়িতে তখন 5টা বাজে। আমি উঠে ব্রাশ করি ছাদে গিয়ে, কিন্তু ভয়ে ছাদের কোনায় যায়নি, কারণ কালকের ঘটনাটা আমার ছাদে শেষ হয়েছিল। তো আমি বারান্দাতে গেলাম এবং আমার কি লিখলেন আমি বুঝতে পারলাম না। উনি এক কথা একবার বলছেন, আরেকবার অন্যরকম কথা বলছেন। যাই হোক, আমি পড়ছি বাকিটা, প্রায় শেষের দিকেই চলে এসছে, এতটা যেহেতু পড়ে ফেলেছি শেষের দিকটাও পড়ি। আর লিখছেন যে বারান্দা থেকে পুরো বাইরেটা দেখা যায়। তো আমি বাইরে গিয়ে তাকিয়ে ব্রাশ করি, সামনে একটা পুকুর এবং অনেক বড় একটা ফাঁকা জায়গা। তো আমি হঠাৎ দেখি আমার স্বপ্নের সেই ছেলেটি আমার সামনে এসেছে। তখন আমি ভাবলাম যে এটা তো স্বপ্ন না। তো আমি রেগে গিয়ে নিজেকে অনেক মারি। ওকে, তারপর দেখি যে না, এটা সত্যি। আমি তার দিকে তাকিয়ে থাকি এবং দেখি সে নিজেকে আগুন দিয়ে পুড়োচ্ছে এবং তার কান্নাটা আমি অনেক জোরে শুনতে পাই। আমি পুরো নিজের চোখে দেখতে পাই এবং আমি সেখানে অজ্ঞান হয়ে যাই, আর আমার কিছু মনে নেই। আমি যখন উঠি তখন দেখি আমার কাছে আমার মা কাকিমার অনেক কান্না করছে। আমি উঠে যাই, মা আমাকে জড়িয়ে ধরে এবং কান্না করে। আমিও দেখে অনেক কান্না করি। তারপরে আমার মা আমাকে বলছে, তুই পুকুর পাড়ে কেন গেছিলি? তারপর বুঝতে পারলাম যে আমি পুকুর পাড়ে পড়েছিলাম এবং মাকে বলি যে আমার একটা ফ্রেন্ড আমাকে ফোন করেছিল যে কোন কলেজে পড়বো জানার জন্য ডেকেছিল। অনেক শরীর মাথা ঘুরছিল বলে আমি পুকুর পাড়ে পড়ে গেছি। তারপর আমি কোনোদিন স্বপ্নে দেখিনি যাতে আমার শরীর খারাপও না হয়। 20 দিন পর বিয়ে, সবাই দোয়া এবং আশীর্বাদ করবেন আমি যেন অনেক ভালো থাকি, আমার বিবাহ জীবন যেন অনেক সুখের হয়। এই ঘটনাটা আমার জীবনে ঘটা। ভালো লাগলে ইউটিউবে শেয়ার করবেন। আমার বাড়ি এবং নাম প্রাইভেট রাখছি, কারণ এই ঘটনাটা কেউ জানে না। আমার সাথে যার বিয়ে হবে সেও জানে না। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আজকে যে ঘটনাটি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি, এই ঘটনাটি আমাকে শেয়ার করেছেন লালমনিরহাট জেলা থেকে রাকিব ভাইয়া। এনার বাসা লালমনিরহাট জেলায়। তিনি যার ঘটনাটি শেয়ার করেছেন তিনি হলেন তার দাদু। তিনার দাদুর থেকে শোনা ঘটনা তিনি আমার কাছে শেয়ার করেছেন। সেই ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। এই ঘটনাটি একটি নামরি বিল কেন্দ্রিক ঘটনা। এই ঘটনাটি এই লালমনিরহাট জেলার একটা প্রত্যন্ত গ্রামের ঘটনা। এই গ্রামে একটা বিল ছিল, এই বিলকে কেন্দ্র করে দেন একটা শ্মশান, এই শ্মশান অ্যান্ড বিলকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছিল। সো সেই ঘটনাটি আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি। এই ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 16 বছর হবে। 16 বছর তিনি আমাকে যেরকম বলছে যে 16 বছর লাগবে, মানে হয়েছে আর কি সময়। তো এই সময় আর কি তিনার দাদু ওই সময় নামরি বিলে আর কি পড়া দিতেন, মানে যেটাকে বলে ডিগি পড়া দেওয়া। তো 3 জনে আর কি পুরো বিলটাকে আর কি পড়া দিতেন। এই বিলটা প্রচুর পরিমাণে বড় ছিল, মোটামুটি অনেকটা হেঁটে পুরো বিলটা ঘুরতে হলে মোটামুটি সময় লাগে। সেই বিলটা হেঁটে পার হতে সময় লাগে প্রায়
আধা ঘন্টা এরকম। তো এই বিলে তিন সাইডে আর কি ছিলেন পহরাদার। এই দাদু, এই রাকিব ভাই দাদু যে দিক দিয়ে পহরাদার ছিলেন, এদিক দিয়ে হচ্ছে একটা পাশে একটা শ্মশান ছিল এবং তিনার বাসাও ওই সাইডেই ছিল। তো এই বিলের উপর দিয়ে যে রাস্তাটা ছিল, এই রাস্তা দিয়ে আর কি লোক যাতায়াত করতো। এরকম লোক রাত্রিকালীন সময় আর কি কম যাতায়াত করতো, কারণ যেহেতু এখানে শ্মশান এবং এখানে অদ্ভুত ধরনের ঘটনা ঘটে। শ্মশানের পাশে এবার একটা বট গাছও ছিল। তো একদিন রাত্রিকালীন সময় তিনি ওনার দাদু আর কি, সেদিন ঝড় হচ্ছে, একটু বৃষ্টি হচ্ছে, তার আগে আর কি একদিন আগে ওইখানে ওই শ্মশানে একটা লাশ পোড়ানো হয়। এই লাশটা পোড়ে শ্মশানে যে লাশটা পোড়ায় সেই একজন আর কি যুবকের লাশ পোড়ানো হয়, একে অ্যাক্সিডেন্টে মারা যায়। তো সেদিন যখন ওই লাশটাকে পোড়ানো হয়, পরে সেদিন আর কি ওই দাদুর সাথে আরেকজন, মানে ওই যখন লাশ পোড়ানো হয় শ্মশানে, ওই দিক দিয়ে খুবই কম লোক যায়। তো সেদিন আবার প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে আর কি পরের দিন। তো সে সময় দাদুকে তো রাত্রিকালীন সময় নদী পাড়া দিতে যেতেই হবে, কারণ তিনি আর কি ওই পেশাটায় নিয়ে অনেক দিন যাবৎ ছিলেন। সো হঠাৎ করে মানে ওইখানে যে নদীটা পড়া দিতেন, প্রায় 4 বছর ওই নদী পড়া দিতেন, কিন্তু এতদিনে ওনার সাথে হালকা প্যারানর্মাল কিছু ঘটনা ঘটলেও এই সেদিনের রাতটা তিনার জন্য খুবই একটা খারাপ রাত ছিল। তিনি যখন এই রাতে হাতের লাইট এবং একটা লাঠি নিয়ে বের হয়েছে বাসার থেকে, তখন একটু হালকা বৃষ্টি হচ্ছে। সো যখন এই শ্মশানের পাশে আসছে, তখন রাত প্রায়, উনি আর কি বাসায় খাবার জন্য, যেহেতু ওনার বাসা পাশেই, এজন্য খাবার জন্য উনি বাসায় গেছিলেন, তখন 8টার দিকে হবে। আর আস্তে আস্তে রাত তখন 10:30টার মতো বেজে গেছে আর কি, উনি আর ওনার ডেরায় চলে যাবে। তো যখন উনি ওনার ডেরায় যাবে, ওই শ্মশানের কাছাকাছি আসছে, তখনই আর কি হঠাৎ করে দেখতেছে যে প্রচুর পরিমাণে বৃষ্টি আসার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। তো এরকম দেখে উনি আর কি দ্রুত পা চালানোর চেষ্টা করতেছে। আর যখনই ওই শ্মশানের গেটের সামনে গেছে, হঠাৎ করে একটা কান্নার আওয়াজ ভেসে আসতেছে। তো যখন কান্নার আওয়াজ ভেসে আসছে, এই রাকিবের দাদুর বোঝার শেষ ছিল না যে এখানে কিছু অদ্ভুত ধরনের ঘটনা ঘটবে এবং এখানে কোনো লোক আসার কোনো কথাই না। ইনি আবার এই বিষয়টা ভেবে ওই কান্নাতে কোনোভাবে কান্না দিয়ে, কারণ উনি ওই জায়গায় 4 বছর যাবৎ আছে, ওনার অভিজ্ঞতা আছে যে এরকম ভৌতিক কিছু হতে পারে, যেহেতু এখানে একটা লাশ পোড়ানো হয়েছে 2 দিন হয়নি। তো যখন উনি ওই কান্নার আওয়াজটাকে এড়িয়ে উনি যাচ্ছে, তো কান্নার আওয়াজটা এমনভাবে আসতেছে, মনে হচ্ছে যে ওনার পিছে পিছে কেউ কান্না করতে করতে আসতেছে। তো যখন এরকম অবস্থা দেখছে দাদুই, পরে উনি আবার কি করছে, ওই কান্নার আওয়াজটা যখন যেহেতু পিছন দিয়ে আসতেছে, উনি আবার পিছনের দিকে ফেরার পরে দেখছে যে কেউ আছে কিনা। তো যখন দেখছে যে পিছনের দিকে কেউ নাই, তখন উনি আবার সামনের দিকে লাঠি নিয়ে হাঁটতেছে। তো হাঁটতেছে একটু আগিয়ে, মানে সামনের দিকে একটা মোচড়, 3 সাইডে 3 জায়গা দিয়ে যায়, ওই মোচড় দিয়ে উনি আর কি ওই বিলের দিকে যাবে। তো যখন ওই বিলের দিকে যাবে, উনি যাওয়ার সময় ওই হঠাৎ করে দেখতে পেল যে সামনে কেউ বসে আছে, একটা ছেলে। তো উনি আবার ভাবছে যে হয়তো কেউ এখানে মাছ চুরি করার পায়তারা, বা কেউ মাছ চুরি করার জন্য এখানে বসে আছে, উনি আবার ওইটা ভাবছে। তো কেউ হয়তো মাছ চুরি করতে আসে, এটা এই জন্য ভাবছে আর কেউ। উনি আবার ওই ভেবে লাঠিটা নিয়ে যে হাতটা ধরছে ওর। ওই হাতটা যখনই ধরছে, ওনার হাত একদম ফ্রিজের মতো ঠান্ডা হয়ে গেছে। তো যখন ফ্রিজের মতো হাতটা ঠান্ডা হয়ে গেছে, উনি আবার ভাবলো যে এত, মানে মানুষের হাত ধরলাম না কিসের হাত ধরলাম, এত ঠান্ডা কিভাবে একটা মানুষের হাত। উনি আবার কি করলেন, সাথে সাথে হাতটা ছেড়ে দিয়েছে। উনি ভয় পেয়ে হাতটা ছেড়ে দিয়েছে। দেওয়ার পর ওই ছেলেটা আবার ফিরছে, মানে ওনার দিকে আর কি
উনি দেখতে পাচ্ছে যে ছেলেটা ওনার দিকে ঘুরছে। যখনই ওনার দিকে ঘুরছে ছেলেটা, তখন উনি দেখতে পেলেন যে ওই ছেলেটার মাথার এই কপালের জায়গাটা দিয়ে এমনভাবে একটা ফেটে গেছে, মানে অ্যাক্সিডেন্টের দাগ হয়ে গেছে, অবস্থা খুবই খারাপ। মানে মুখটা এতটা পরিমাণে ছেঁচড়ে গেছে, মানে হয়তো ওই কয়েক হাত দূর, মানে পিছের রাস্তাতে আর কি ছেঁচড়ে কয়েক হাত দূর গেছে। ওর মুখটা বাজেভাবে ছেড়ে গেছে। এটা দেখে দাদু তো একদম ভয়ে অবস্থা খারাপ। উনি একদম ওইখান থেকে পেছন ফিরতে ফিরতে উনি মাটিতে পড়ে গেছে দাদু। ওই দাদু যখন মাটিতে পড়ে গেছে, উনি মাটিতে পড়া অবস্থায় উনি আবার পেছন থেকে ছেঁচড়াচ্ছে যে উনি পেছনের দিকে দৌড় দিয়ে উনি বাসায় চলে যাবে সেদিন। তো সেদিন যখন উনি বাসায় চলে যাবে, উনি কোনোভাবে উঠছে ওইখান থেকে। ওঠার পর উনি দৌড়, মানে ওই ছেলেটা নাকি আবার ওই দাদুর পিছে আসছে। উনি যত পিছাচ্ছে ওই ছেলেটা অত আগাচ্ছে। তো যখন এরকম দেখছে, দেখার পরে উনি আর কি দ্রুত ওই জায়গার থেকে ত্যাগ করার জন্য ওই ছেলেটার থেকে উনি আর কি দ্রুত ওইখান থেকে সরে যাবে। তো এই জন্য ওই দাদু মানে ওইখান থেকে উঠে একটা দৌড় দিছে, লাইট নিয়ে একদম দৌড়ে উনি আর কি বাসার দিকে যাবে, যে আজকে আর ওই ডেরাতেও যাবে না উনি। তো উনি এবার ওই কাজ করে একদম প্রাণপণ চেষ্টা করে উনি বাসার দিকে চলে গেছে। কারণ এই যে ছেলেটিকে দেখতে পেয়েছে উনি, এই ছেলেটিকে যখন এই শ্মশানে পুঁততে আনা হয় একটা লাশ আগামীকাল, তখন এই ছেলেটাকে এখানে পোড়ানো হয়। আর এই ছেলেটাকেই এই দাদু আর কি দেখতে পেয়েছে, মানে যে লাশটাকে ওইখানে পোড়া হলো ওকেই আর কি পরের দিন দেখছে। মানে ওই যে লাশটা পুড়ছে ওর বাসা কিন্তু ওদের পাশে আর কি, এই জন্য আর কি ওই দাদু আবার দেখতে গেছিল লাশটা। তো যখন এভাবে দেখলো যে মৃত মানুষটা কিভাবে এখানে আসলো, এটা দেখে দাদুর তো টুটি একদম শুকিয়ে গেছে। উনি কোনোভাবে হাঁপাইতে বাসায় যে কথাগুলো শেয়ার করতেছে। ওনাকে বলা হলো যে আপনি ভয় না পেয়ে বাসায় থাকেন, আজকে যাওয়ার দরকার নেই, আর আজকে আর কি যাওয়া লাগবে না এখানে, কারণ যেহেতু এরকম ভয়তিক কিছু দেখছেন, আর আজকে যাওয়া লাগবে না। এ কথা শুনে উনি আর কথা না, মানে যাই নেই সেদিন। উনি এবার ফোন করে ওনার মালিককে বলছে যে ওদেরকে এদিক দিয়ে একটু আসতে বললে, আর এই জায়গাটা শ্মশানের দিক দিয়ে আসার দরকার নাই, কারণ আমি এরকম বিষয় সিচুয়েশনে পড়ছিলাম। তো যখন এরকম করে বলা হওয়ার পর ওই জায়গা দিয়ে কেউ আর আসে নাই। ওই যারা আর বাকি যে দুইজন ছিল তারা আর কি ওদিক দিয়ে পড়া দেয়, তারা এই বিষয়টা শোনার পর এই ডেরার কাছে আসে নাই। কয়টা মাছ চুরি যাক, তা দেওয়ার দরকার নেই, কারণ ইনি যে বেঁচে ফিরছে সেটা ভাগ্যের ব্যাপার। এই শ্মশানে এর আগেও একটা কাহিনী ঘটছিল, যে উনি বলছে যে একটা বাচ্চাকে পোড়ানোর কয়েকদিন পরে একটা লোক এদিক দিয়ে খরচ নিয়ে যাওয়ার সময় তিনাকে এমন একটা কাল ধরছিল যা বলার বাইরে। এই কালটা মানে কোনোভাবে ওই লোকটা আর কি বেঁচে গেছে, কালটাকে ছাড়ানো গেছে। পরবর্তীতে এই দাদুর উপরে এই কাল ভর করতে চেয়েছিল, কারণ পায় নাই, কারণ এই দাদুর কিছু তাবিজ ছিল। কারণ উনি এর আগেও একটা এরকম ভৌতিক আর শিকার হয়েছিল, কেমনে সেটাও আমি বলতেছি। সেটা হচ্ছে উনি মানে যখন এই চাকরিটা নেয় যে নদী পাওয়া দেওয়া, সেই সময় যখন নতুন তখন উনি একটু তো ভয় লাগবেই, কারণ একটা নদীতে একাই একটা লোক থাকা এটা অস্বাভাবিক ব্যাপার, ভয় লাগতেই পারে। তো যখন ওরা ভয় পাচ্ছে, পরবর্তীতে তারা কি করলেন যে এরকম ভয় লাগার কারণে ওই দাদু আবার একদিন হঠাৎ করে, আবার সেদিন মানে ওইরকম করে ভয় পায়, হঠাৎ করে একদিন ডেরায় উনি শুয়ে আছে, সে সময় কে জানি পানিতে আওয়াজ করতেছে। তো যখন দেখছে যে পানিতে আওয়াজ করতেছে, কিছু জাল ফেলা ছিল, জালে আর কি মাছ উঠছে, খুলখুলি যেটাকে বলে, সেই জায়গায় পানিতে আওয়াজ করতেছে, মানে কেউ মাছ চুরি করতে আসছে মনে করছিল। তো উনি যায়া দেখে যে একটা পিশাচ মাছগুলো নিয়ে খাচ্ছে। তো এই বিষয়টা দেখে দাদু আর কোনো সাইড না দিয়ে ওখান থেকে পালিয়ে আসার পর কোনোভাবে ওইভাবে দেখার পর উনি আর কি
কিছু কবিরাজের কাছে যায়, যাওয়ার পর উনি বলে যে আমি এরকম এরকম বিষয় দেখছি, কিছু একটু করে দেন। পরে তাবিজ দেয়, দেওয়ার পর বলে যে আপনার এরকম জিনিস দেখবেন না আর এরকম ভয়ও পাবেন না। তো তখন থেকে আর কোনো সমস্যা হয় নাই। পরে এই লাশটার কাছ থেকে আর কি উনি হঠাৎ এই লাশের মুখোমুখি হয়ে যায় এবং এই লাশটা উনার কোনো ক্ষতি করতে পারে নাই, কারণ এই তাবিজগুলো ছিল বিধায়। সো এটাই ছিল রাসেল ভাই ঘটনা। আর পরবর্তীতে এই লাশটা যে শ্মশানে পুরানো হয়েছে 7 দিন পর আর এরকম কোনো ঘটনা ঘটে নাই, কারণ এই লাশটার পরবর্তীতে আরও কিছু কার্যক্রম বাকি ছিল বলে আর কি এরকম কিছু ঘটছে আর কি, বলছে আমাকে যেটা, যে কিছু ওদের নাকি কি জানি ইয়ার বাকি ছিল, এই জন্য এরকম হয়েছে। তো পরবর্তীতে ওগুলো ওরা ঠিক করার পর আর কি এরকম ঘটনা ঘটে নাই। সো এটাই ছিল ঘটনা রাসেল ভাই, যদি ভালো লাগে অবশ্যই শোনাই দেবেন। আর লিসেনাররা অবশ্যই বলবেন যে কমেন্টে কীরকম লাগলো আজকের এই ঘটনাটি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, আবার দেখা হবে নতুন কোনো ঘটনায়। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন নরসিংদীর পলাশ থানা থেকে হৃদয়। তিনি বর্তমানে কাতারে বসবাস করছেন এবং সেখান থেকে তিনি অতীতে আমাদের সাথে বেশ কয়েকটি ঘটনা শেয়ার করেছিলেন। তো হৃদয়ের আরও একটি ঘটনা তিনি পাঠিয়েছেন এবং আমি সেটা শেয়ার করব। তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো আমি চলে যাচ্ছি হৃদয়ের ঘটনায়। এই ঘটনাটি কিন্তু যেখানে ঘটেছে সেই জায়গাটা কিন্তু হৃদয় নিজে দেখে এসছে এবং এটাই হচ্ছে এই ঘটনার স্পেশালিটি। যাই হোক, 2010-এর দশক, মানে ওই 2010-এর পরে কোনো একটা সময় হৃদয়ের বাবা তাকে তার ব্যবসার কাজে পাঠিয়েছিল। তাদের ব্যবসাটা ছিল বাংলাদেশেরই দক্ষিণ পশ্চিম অঞ্চলের কোনো একটা জায়গায়। তো সেখানে তাকে যেতে হয়েছিল এবং যেই জায়গায় সে গিয়েছিল সেটা কিন্তু একদম নিখাত গ্রাম, মানে সেখানকার যে জেলা শহরের থেকে বেশ খানিকটা দূরে, এবং যেখানে সে গিয়েছে সেখানে কেবল বিদ্যুৎ আসছে, মানে বিদ্যুতের যে মূল সঞ্চালন লাইন বা পোলগুলা গেছে সেখান থেকে, এবং সেখান থেকে এখনও টানা হচ্ছে বিভিন্ন বাড়িতে যারা কানেকশন নিচ্ছে। আর এই অবস্থা আর কি, বিদ্যুতের সাথে খুব একটা ইউজড হয় না গ্রামের মানুষ তখনও ওইখানকার। তো সন্ধ্যার পরে দেখা যেত যে মানে তখনও মানে একেবারে অন্ধকার হয়ে আসতো, মানে গ্রামের যেই বিদ্যুতের আগে যে পরিবেশটা সেটা সেখানে ছিল। তো হৃদয়ের কাছে বেশ অন্যরকম মানে ভালো লাগছে। তো হৃদয়ের বাবা হৃদয়ের জন্য একটা থাকার জায়গা ম্যানেজ করছে, কারণ তাকে থাকতে হবে বেশ কয়েকদিন সেখানে। তো থাকার জায়গাটা হচ্ছে যে তিনি চাইছিলেন যে একেবারেই যেখানে একটু মানুষজন থাকে সেই জায়গায় তাকে একটা ব্যবস্থা করতে, কিন্তু ওরকম পাচ্ছিলেন না, কারণ সব বাসাগুলো আসলে গৃহস্থ বাসা, সেখানে একজন আউটসাইডার যে প্রথম উঠতে গেলে কেমন ব্যাপারটা। তো সেখানকার যেখানে তাদের সাথে ব্যবসার কথাবার্তা গ্রামের সেই বাজারের মানুষদের সাথে, তো হৃদয়কে ম্যানেজ করে দেওয়া হলো সেখানকার স্কুলের কাছে, মানে মূল যে স্কুলটা তার কাছে একটা ঘর, এবং সেই ঘরটা খুব সুন্দর ঘর, মানে বলতে যে মানে একেবারে চৌচালা একটা এরকম টিনের বাড়ির মতো, সেখানে পাশাপাশি এরকম 2-3টা কামরা আছে, ছোট্ট বারান্দা আছে, দরজা আছে। তো ওইটা দেওয়া হলো নিয়ে, এবং ওইখানে নাকি সাধারণত ওখানকার স্কুলের টিচার বা কেউ যদি ওখানে চাকরি সূত্রে আসতো তারা ওই ঘরটাতে থাকতো। তো যেই সময় হৃদয় গেছে ওই সময় কিন্তু কেউ নাই, পুরো বাসাটা খালি। তো হৃদয়ের আব্বা টেন্সড হয়ে গেলেন যে ছেলে একা কীভাবে থাকবে কয়দিন। তো হৃদয় বলতেছে যে আমি পারবো, ম্যানেজ করে নিতে পারবো, যে অসুবিধা নেই বাবা, যাওগা। তিনি তার বাবাকে অনেক বোঝায় টুঝায় বলতেছেন যে অসুবিধা নেই। তো তার বাবা তারপরও খুঁজে পেতে ওখানকার একটা ছেলেকে ম্যানেজ করে নিয়ে আসলো। ও গ্রামের মানুষের সাথে কথা বলে, মানে তিনি যেখানে ব্যবসার কাজ করছেন তাদের সাথে কথা বলে, আলম নামে একটা টিনের ছেলে, মোটামুটি মানে বেশ শক্ত সামর্থ্য ছেলেটা। তো সে বলছে যে হৃদয় যে কয়দিন এখানে থাকবে ও কয়দিন ওর সাথে থাকবে ছেলেটা, এবং তারও একটা কাজ দরকার, এক্সট্রা কিছু টাকা পয়সা পেলে ভালো। তো এবং সে বলছে যে আলম মোটামুটি রান্না বাড়া করতে পারে, সে মোটামুটি মানে রান্না টান্না করে দিতে পারবে বাজার টাজার করে দিলে। যাই হোক, হৃদয়ের বাবা স্যাটিসফাইড, এবং হৃদয় চিন্তা করলো যাক তাহলে আর তাকে ওই খাবারের জন্য বারবার হোটেলে যাওয়া সেগুলো চিন্তা করতে হবে না, আর যদি যায়ও অসুবিধা কি, এই ছেলেটার সাথে নিয়ে যাবে, ওকেও খাওয়াবে। তো তার বাবা বিদায় নিল। এর মাঝে ঘনিয়ে এলো সন্ধ্যা, আর হৃদয়ের কাছে একটু অন্যরকম লাগতেছে, কারণ সে যেখানকার বাসিন্দা সেখানে এরকম এত দ্রুত
সন্ধ্যা নামে না। আর এখানে সন্ধ্যা নামার সাথে সাথে দেখলো যে বেশ অন্ধকার ঘনায় আসলো, কারণ চারিপাশে সে তার ঘরটা যেখানে সেটা কিন্তু স্কুলের পাশে, স্কুল কিন্তু ছুটি হয়ে গেছে বিকালেই, এবং তারপরে দেখা যাচ্ছে যে বাকি যে সময়টা, এই সময়টা একেবারে নির্জন হয়ে গেছে স্কুলের যে এখান থেকে দেখা যাচ্ছে কম্পাউন্ডটা একদম ধুধু করতেছে। আর আরেকদিকে জানলা দিয়ে তাকালে দেখা যাচ্ছে বিশাল এক প্রান্তর, এবং সেই প্রান্তর থেকে অনেক দূরে তটরেখা ক্ষেত। তো ভালোই লাগতেছে। হৃদয়দের ওখানেও যে গ্রাম আছে সেখানেও এরকম সুন্দর প্রান্তর আছে, বাট এখানকার পরিবেশটা কেন যেন একটা ডিফারেন্ট, মানে কোথায় যেন একটা ডিফারেন্স আছে দুইটা জায়গার মধ্যে। আর একটা সুন্দর ঘ্রাণ আসতেছে ওখানে, মানে ধূপের যে ঘ্রাণটা আছে সন্ধ্যার সাথে সাথে মনে হচ্ছে ধূপের ঘ্রাণ আসছে কোথার থেকে। তো খুব এনজয় করতেছিল হৃদয়টা, এবং সে বুঝতে পারলো যে এখানকার মানুষ যেহেতু বিদ্যুৎ নতুন আসছে বা বিদ্যুতের সাথে ইউজ টু না, মানুষ হয়তো দ্রুত ঘুমায় যায়, কিন্তু তার পক্ষে এটা সম্ভব না, কারণ সে রাত জাগা মানুষ। তো সে ওই ছেলেটাকে ডাকলো, ওর নাম আলম, এটা একটা ছদ্মনাম দিছি আর কি আমি। তো আলমকে ডাকলো হৃদয়, বললো যে কি অবস্থা, তুমি ঘুমাও কি, আর্লি ঘুমায় যাও? বলে না। তো বলছে রাত্রে কি কিছু রান্না টান্না করবা? আলম বলে কি করবো কন, আপনি এনে দিবেন? কয় না। হৃদয় বললো যে না দরকার নাই, এক কাজ করি আমরা যাই, চলো তোমার নিয়ে বাজারে যাই, ওখানে হোটেলে কিছু খেয়ে আমরা আসবো না। তো ছেলেটা বললো আপনি কইলে কিন্তু রাঁধতে পারি। তো বলে না না লাগবো না, চলো। তো ওই ছেলেকে নিয়ে হৃদয় বেরোয় গেল এবং বললো যে আমি একটু দেখি তোমাদের আশেপাশে। তো হেঁটে দেখলো আর কি, সেই স্কুল ছাড়া আলো চলে গেলো, স্কুলের পরে রাস্তাটা একদম নীরব। তো হৃদয় জিজ্ঞেস করলো এটাতে কোথায় গেছে, এই রাস্তা কই গেছে? বলে এই রাস্তা সোজা, যে ওইখানে একটা হাইওয়ে আছে, ওই হাইওয়ের ওখানে মিশছে, হাইওয়ের পরে আবার রাস্তা, জংলা রাস্তা। তারপর এই রাস্তা অনেক দূর গেছে, এখানে একটা নদীর পাশ পর্যন্ত, কেউ চলাফেরা করে না সন্ধ্যার পরে এখানে। তো হৃদয় যা শুনলো, বললো আচ্ছা ঠিক আছে, তো চলো এদিকে যাই, ওদিকে না যায় আর এইদিকে যাই। তো হেঁটে হেঁটে আসতেছে, বিভিন্ন জিনিস দেখতেছে, তার কাছে বেশ ভালো লাগতেছে এলাকাটা, বাসা বাড়িগুলো দূর থেকে দেখতেছে। সন্ধ্যার পরে যেসব জায়গায় মানে ইলেকট্রিসিটি আসছে সেই বাড়িগুলো একটু ঝলমল হয়েছে, তারা লাইট লাগাইছে অনেক। তো এইভাবে হেঁটে তারা বাজারে গেল, বাজারে গিয়ে এটা ওইটা খেলো, ছেলেটাকেও খাওয়াইলো হৃদয়, এবং রাতের বেলা দুজনে খাওয়া দাওয়া করে বাসায় ফিরলো। বাসায় ফিরে হেঁটে হেঁটে সেই রাস্তা দিয়ে, গ্রামের রাস্তা, বেশ লাগতেছে হৃদয়ের কাছে, এবং সে এনজয় করতেছে, কারণ তাদের এলাকার গ্রামের থেকে এই গ্রামগুলো ডিফারেন্ট। তো আসলো, এসে সে তার রুমে চলে গেল, ওই ছেলে তার মতো ওই পাশের রুমে, মানে তার পাশের ইমিডিয়েট পাশের রুমটাতে ছেলেটা। তো এরকম হৃদয় তার মতো বসে বসে ওইখানে তার মোবাইল ফোনে টুকিটাকি এটা ওইটা দেখতেছে, কারণ তখন ওইখানে আবার ইন্টারনেটের যেহেতু নাই, ইন্টারনেট নাই, ভিতরে স্টোরেজে যা আছে সেরকম মোবাইল ফোনে যা যা দেখা যায় ওরকম ভিডিও, গান ইত্যাদি দেখতেছে, গান শুনতেছে। এগুলা করতে করতে সময় কাটে না হৃদয়ের। তারপর এক সময় চিন্তা করলো শুয়ে পড়বে, তো দরজা লাগায় শুয়ে পড়লো। ওই সময়টা শীত আসি করতেছে, এরকম একটা সময়। তো বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব, সে কাঁথা টেনে শুয়ে পড়লো গায়ে, এবং অনেকটাই ঘুম চলে আসছে তার। তো তার ঘুমের কতটুকু ডিপ এসেছিল সে বলতে পারবে না। হঠাৎ সে শব্দ পেল তার মাথার কাছে, টিনের মধ্যে মনে হচ্ছে আঁচড়ের শব্দ, কড়কড় কড়কড় করে আঁচড় দিচ্ছে কেউ। এই শব্দটা মনে হয় ঘুমের অতল থেকে তাকে উঠায় নিয়ে আসলো, মনে হচ্ছে আঁচড় দিচ্ছে কেউ, কড়কড় 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 শব্দ হচ্ছে মাথার কাছে টিনে, মানে অথবা কোনো শক্ত ডাল বা কিছু দিয়ে যদি কেউ টিনের উপর টিনের উপর কোনো নাড়ায় সেরকম। তো হৃদয় বুঝলো যে এই শব্দটা অনেকক্ষণ হচ্ছে দেখে তার ঘুমটা ভাঙছে, এবং এটা একটু লাউড হয়েছে ঠিক তার মাথার কাছে। সে তাকায় বোঝার চেষ্টা করতেছে, এবং যেটা হয় আর কি, প্রথম হঠাৎ নতুন কোথাও গেলে বোঝার চেষ্টা করি আমরা কয়েক সেকেন্ড কোথায় আছি, সেই রিফ্লেক্সটা হইলো। তারপর হৃদয় বোঝার চেষ্টা করতেছে যে আচ্ছা কি ব্যাপার। তো দেখতেছে যে সেই এই ঘরের মধ্যে সে তো বাতি নিভাই দিয়েছিল এখানে, এবং এই ঘরটার মধ্যে তখনও কারেন্ট নাই, ওই হারিকেনটা সে অফ করে দিয়েছিল। তো এই রাতের ঝিঝি পোকার ডাকার শব্দ, এবং পাশ থেকে হালকা আলো এসে ঢুকতেছে বিভিন্ন ফাঁকফোকর দিয়ে, দরজাটার ফাঁকফোকর দিয়ে এবং জানালার ফাঁকফোকর দিয়ে। তো হৃদয় খেয়াল করার চেষ্টা করছে কি ব্যাপার। তো হঠাৎ করে সে শব্দ পেল, মনে হলো তার মাথার কাছে কেউ এরকম মানে শব্দ করতেছে। তারপর সে যখন উঠতে গেছে যে ব্যাপারটা কি বোঝার জন্য, ওই ছেলে কি কিছু করতেছে নাকি পাশে এরকম বসে, তখন সে শুনতে পেল, মনে হলো যে একটা ভারী নারী কণ্ঠে কেউ কথা বলতেছে পাশের ঘরে। তো সে অবাক হলো যে কে, ওই মানে শুনছে যে এই ছেলেটার মানে মা আছে, চিন্তা করলো মা আসছে নাকি রাতের বেলা, এটা চিন্তা করতেছে। কিন্তু এই রাতে ওর মা এত রাতে আসবে, নিশ্চয়ই অনেক রাত।
তো হৃদয় বিছানা থেকে উঠে গেল, ওখানে ওই যে চৌকি ছিল আর কি, চৌকির উপরে তোষক টোষক দিয়ে সুন্দর করে দিছে। তো উঠে গেল, উঠে গিয়ে সে আস্তে করে হেঁটে তার ওই টেবিলের উপর রাখছিল তার মোবাইল ফোনটা, ওইটা চাপ দিলে জ্বলে উঠলো স্ক্রিনটা। তো স্ক্রিনের আলোতে সে দেখতেছে যে তার হারিকেনটা রাখা, ম্যাচটা রাখা। তো হারিকেনটা জ্বালাইলো, সে হারিকেনটা জ্বালাইলো, হারিকেনটা বাড়াই দিল, দিয়ে সে আস্তে করে মোবাইলটা নিয়ে সে গেল তার পাশের ঘরের যে ওই যেখান থেকে শব্দ পাইছে ওই ছেলেটা যেখানে আছে ওখানে কান পাতলো। কান পেতে সে শুনতেছে, মনে হচ্ছে একটা নারী কণ্ঠে কেউ বিলাপ করে গান গাচ্ছে, এরকম কেমন জানি সুর, একটা একটা গানের মতো আসতেছে, মানে সুরটা কেমন জানি বুকে কামন ধরায়। আর একটু পর পর ওই ছেলেটার বলতেছে, ছেলেটা ওপাশ থেকে কি কি জানি বলতেছে, আবার একটা কি কি মানে সেটা সে বুঝতে পারতেছে না, ওই ছেলেটার কণ্ঠ এবং চাপা টাইপের। তো হৃদয়ের একটু ভয় লাগলো, মানে এই যে কান্না বা এই যে বিলাপ করে কান্না বা সুর করে গানের মতো, আর তার সাথে ওই ছেলেটার কিছু কথা, ভারী ভারী কথা, বাট এটা বুঝতে পারতেছে না কি বলতেছে, অস্পষ্ট। হৃদয়ের কাছে ভয় লাগছে। তারপরও সে দরজা খুললো ঘরের আস্তে করে, খুব সন্তর্পণে, কারণ সে বুঝতে চায় ব্যাপারটা কি। তো খোলার পর সে ঝিঝি পোকার শব্দটা আরো লাউড হয়ে গেছে এবং সে দেখতেছে যে তার সামনে কিন্তু বারান্দার এখানে পুরা গ্রিল করা আর কি পুরোটা, এবং রাতের আকাশের আলোতে বেশ মোটামুটি উজ্জ্বলই হয়ে আছে বারান্দাটা। তো সে হেঁটে খুব সন্তর্পণে, হৃদয় আসলে করে নেই, শব্দ করে নেই, সন্তর্পণে গেল দরজার কাছে, যে দেখতেছে যে বারান্দার দরজা কিন্তু লাগানো, এবং সে হাত দিয়ে দেখলো বারান্দার দরজায় তালা মারা। তার মানে দরজা খুলে নাই কেউ, বা দরজা খুলে কেউ এসে রাখে নাই। সে আস্তেই করে হেঁটে গেল পাশের রুমের দরজাটার কাছে। তো দেখলো দরজা খোলা, পাশের রুমের ছেলেটা যে আছে ওই দরজাটা খোলা। দরজার উপর একটা পর্দা মানে এই পর্দা আসলে খুব ওরকম লাক্সারিয়াস পর্দা না, দুইটা কাপড় দিয়ে পর্দা বানানোটা ঝুলতেছে, এবং মনে হচ্ছে হালকা হালকা পর্দাটা কাঁপতেছে বাতাসে। তো হৃদয় মনে হলো যে শব্দ যেগুলো শুনতেছিল সে নারী কণ্ঠের কান্না বা গানের সেই মানে সুর করে ওরকম, সেটা মনে হলো যে একটু লাউড হয়েছে। আস্তে আস্তে সে যখন নাকি পর্দার কাছে গেছে, তার কাছে মনে হলো যে ওই ছেলেটা বেশ চাপা গলায় কি জানি একটা বলল, মানে বেশ চাপা গলায়, মনে হলো যে কিছু একটা, মানে হৃদয়ের উপস্থিতি টের পাইছে এরকম। আর ওই নারী কণ্ঠটা থেমে গেল, একদম পুরো থেমে গেল। তো হৃদয় না ভয় পাইছে, তার সারা শরীর কেমন জানি একটা মানে ঝিম দিয়ে গেছে। সে কিছু না বুঝে উঠেই রুমের মধ্যে ঢুকে পড়লো। সে ঢুকে তার মোবাইলের ওই চাপ দিয়ে লাইটটা জ্বালাইলো। জ্বালায় দেখতেছে যে ওই যে ছেলেটা আলম, সে বসে আছে বিছানার মধ্যে, মাথা এরকম নিচু করে রাখছিল, মানে হৃদয়কে দেখে সামনে তাকাইছে হৃদয়ের দিকে, কেমন একটা ভাবলেশীন দৃষ্টি এবং চোখ খোলা, মনে হচ্ছে সে জেগে আছে। হৃদয় এক সেকেন্ডে ডানে বামে তাকায়, দেখলো কেউ নাই, ঘরটা খালি। তো ছেলেটাকে সে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি কার সাথে কথা বলতেছিলা? তো ছেলেটা তাকে জিজ্ঞেস করলো, ভাইজান কিছু লাগবে আপনার? একদম বললো, আপনার কিছু লাগবে, উত্তর না দিয়ে। তো সে বললো যে না, আমার কিছু লাগবো না, তুমি কার লয়ে কথা কও? আমি শব্দে ঘুম ভাঙলো। ছেলেটা কিছু বললো না, যান ঘুমান ভাই। তাই বলে ছেলেটা শুয়ে পড়লো বিছনার মধ্যে, এবং মনে হলো যে সে ঘুমে তলায় গেল, সাথে সাথে বিছনার মধ্যে শুয়ে তলায় গেল। তো হৃদয়ের কাছে খুব ভয় লাগলো। মোবাইলের আলো নিভে গেছিল, আবার সে চাপ দিয়ে আবার স্ক্রিন লাইট করলো, এবং ভয়ে ভয়ে আস্তে করে এসে তার রুমে আসলো। এসে সে চুপচাপ মানে দরজাটা আটকায় আস্তে করে বিছানায় শুয়ে পড়লো, এবং তার কাছে ভয় লাগতেছিল। তার কাছে কেন জানি মনে হচ্ছিল তার পাশের জানালার পাশে কেউ আছে, এরকম একটা ফিল নিয়ে অনেকক্ষণ জেগেছিল হৃদয়। যাই হোক, একসময় সে ঘুমায় যায় এবং তার ঘুম ভাঙে বেলা করে। বেশ সকাল হয়ে গেছে, তখন 9টা-10টা বাজে। আর তাকে যাইতে হবে বাজারে, তার বাবা যে কাজে পাঠিয়েছে তাকে এখানে ব্যবসার, তাদের কোনো একটা সাপ্লাইয়ের ব্যাপার আর কি। তো যাই হোক, সে উঠলো, ঘুম থেকে উঠে তার কাছে শরীরটা ম্যাজ করতেছে, এবং তার একটু মানে মেজাজটা গরম, যে রাতের বেলা এগুলো কি আজাইরা। এবং ভূত প্রেতের ব্যাপারে তার খুব আগ্রহ, হৃদয়ের বেশ আগ্রহ, এখনো আগ্রহ, কিন্তু জিনিসটা তার কাছে ভৌতিক মনে হয়েছে। তো সে উঠেই তাড়াতাড়ি বের হয়ে গেল ঘর থেকে, যে তার মতো ফ্রেশ হয়ে আসলো বাথরুম থেকে, ওখানে চাপ কল ছিল, পানি দিয়ে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে এসে সে ডাক আলম, কারণ ওই ছেলেকে তো রাখাই হয়েছে তাকে হেল্প করার জন্য। তো দেখলো যে হ্যাঁ, ছেলেটা উঠে আসছে, বলছে জি ভাইয়া, ভাইজান কি দরকার? ভাই তুমি রাত্রেবেলা কি কার সাথে তুমি কথা বলো, কে ছিল তোমার রুমের মধ্যে? তো বলছে কই, কেউ না তো। আমি শব্দ শুনলাম, তোমার এখানে কথা বলতেছিল, কাঁদতেছিল একটা মহিলার কণ্ঠ, কে এটা? এই কে? এইভাবে করে কোন মহিলা এখানে আসছে? পাশের রুমে কেউ আসে নাকি? তো হৃদয় এটা বলে পাশে গেল, যে দেখো ওই পাশের রুম খালি, কোনো কিছুই নেই, কোনো ফার্নিচারও নাই। এই পাশের ছেলেটা যে রুমটা থাকে তো চৌকি আছে, আলনা আছে, কোনো কিছুই নেই। হৃদয় জিজ্ঞেস করলো, তুমি বলো আমারে কি ব্যাপার, ঘটনা কি? ছেলেটা বলতেছে, ভাইজান ভয় পাইবেন, শুনেন না,
মানে আছে, আমার সাথে একটা ঘটনা আছে, এই ঘটনা আছে, আপনি শুনেন না। কেন, তুমি কি জিনে ধরা? তখন বলে ওইরকম কিছু একটা, আপনি চিন্তা করেন না, আপনার কিছু নেই, সমস্যা নাই। তো হৃদয়ের কাছে একটু অস্বস্তি ফিল হলো। তো ছেলেটা বলল যে ভাইজান, আমি একটু দুপুরবেলা যাবো আমার মারে ভাত দিয়েইতে, আপনি কি ঘরে থাকবেন না বাজারে যাবেন? তো হৃদয় বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তোমার মারে ভাত দিতে যেও, আমিও যাবো তোমার সাথে। কোথায়? আমার তো দেখা উচিত তোমাদের গ্রামটা ঘুরা, আগে যাই একটু বাজারে, তুমি আমার সাথে বাজারে চলো, কাজ সেরে তোমার সাথে যাবো। তো ছেলেটা বললো ঠিক আছে। তো হৃদয় তার মতো টুকিটাকি কাজ ছেড়ে ছেলেটারে নিয়ে বের হয়ে গিয়ে যে বাজারে যে নাস্তা করে সেখানে সে তার ওখানকার লোকজনদের সাথে কথাবার্তা যা বলা, যে কিছু ডিল করা, এগুলো করে টুরে তখন দেখা গেছে দুপুর হয়ে গেছে অলরেডি। তো ছেলেটা বললো চলো যাই, তুমি বলে তোমার মার জন্য ভাত নিয়ে যাবা? বলে যে হ্যাঁ। তো কোত্থেকে ভাত নিবা? আমার মামির বাসার থেকে। আচ্ছা ঠিক আছে চলো। তো হেঁটে যাচ্ছে, যেতে যেতে দেখলো যে একটা এরকম গৃহস্থ বাসার সামনে থেমে ছেলেটা চলে গেল ভিতরে, ভিতর থেকে একটা খাবারের পোটলা নিয়ে আসলো, এসে হাঁটা দিল। তো হাঁটতেছে হৃদয় ছেলেটার সাথে, হাঁটতে হাঁটতে যাচ্ছে, গ্রাম দেখতেছে এবং দেখলো সেই যে স্কুল ছাড়ার রাস্তা, সেই জায়গাটা নির্জন হয়েছে। মানে স্কুল তো তখনও চলতেছে, স্কুলের পরে এখানে নির্জন হয়েছে এবং দুই পাশে ক্ষেত, বড় বড় মানে বিশাল বিশাল প্রান্তর, এবং সেখানে মানুষজন কেউ কেউ ওই যে ফসল কেটে কেটে সরাইতেছে, এরকম অবস্থা। এবং আরও সামনে চলে গেল, ওখানে কিচ্ছু নাই, শুধু ধুধু ফসল কেটে নিছে এবং কিচ্ছু নাই। এরপরে এক জায়গায় গিয়ে তারা দেখলো হাইওয়ে একটা। তো হৃদয়ের কোনো কমপ্লেন নাই, সে কিন্তু হাঁটতেছে, তার কাছে এনজয় করতেছে, অনেক দূর হেঁটে আসছে। কিন্তু তারা হাইওয়েটা দেখলো, হাইওয়েটাও শুনশান, মানে এই দিনের বেলা দুপুরের দিকে গাড়ি ঘোড়া চলতেছে না। সেটা পার হয়ে গেল, তারা পার হয়ে ওই পাশে হাঁটা শুরু করলো। এইবার হৃদয় খেয়াল করলো যে এই জায়গাটা কিন্তু একটা বনাঞ্চলের মতো, গাছগাছালির মধ্যে দিয়ে হাঁটতেছে, মানে বাগানের ভেতর দিয়ে, এবং হাঁটতেছে এবং পাশে বড় বড় ঘাসও জন্মায় গেছে এরকম। তো হৃদয় জিজ্ঞেস করলো আলমকে যে এখান থেকে সবসময় যাও? হ্যাঁ। ভয় লাগে না তোমার একা একা যেতে? তা আলম বলে যে আগে লাগতো, গত বছর ভয় পাইছিলাম, এরপর থেকে লাগে না। তো হৃদয় বলো গত বছর ভয় পাইছিলাম মানে? এই তুমি বলো তো কি ব্যাপার, তুমি ওই সময় বলতেছিলা যে তোমার সাথে কি আছে, ঘটনাটা বলো তো। তখন আলম বলে না ভাইয়া এখন না, পরে বলবো না আপনার সাথে, চলেন এখন যাই আগে। তখন বলছে আর বলো 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 কি? না না ভাইয়া পরে বলি। তো হৃদয় বলতেছে যে কি গত বছর কি ভয় পেয়েছিল বলবা না? কয় একটা জায়গা এখানে আছে, এখানে বেশ ভয়ের, এখানে কিন্তু উল্টাপাল্টা আছে, আমাকে দেখে রাখে, আমার ভয় নাই, মানে আপনারা নিয়ে আইসি তো, চলেন যাই। তো হৃদয় একটু জিনিসটা মনে হলো তার কাছে যে বেশ একটু মিস্টেরিয়াস লাগতেছে। তো সে হাঁটতেছে আলমের পিছনে পিছনে, এবং জায়গাটা ক্রমেই বেশ মানে মনে হচ্ছে গাছগাছালির ভেতর দিয়ে চলে যাচ্ছে তারা, একদম দুই পাশে ঘন জঙ্গলের মতো গাছ, এবং মনে হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে একটা জায়গায় আসলো তারা। এই জায়গাটা বেশ ফাঁকা, এখানে একটা বড় বটগাছ আছে, বেশ বড় বটগাছ, পুরনো বটগাছ, এবং মানে এই যে দুপুরের মধ্যে খর রোদ, সেই রোদটা বটগাছের পাতায় লেগে পুরো জায়গাটা একটা মানে সুন্দর মেইজের মতো তৈরি হয়েছে। মানে এই মানে স্কাইলাইট যেভাবে ঢুকে, এইভাবে স্কাইলিকের মতো এই আলোগুলা পড়তেছে ফ্লোরের মধ্যে, মানে মাটির মধ্যে আর কি, মানে সেই রোদগুলা গাছের পাতা ফোকর দিয়ে হালকা হালকা করে পড়তেছে, আর গাছটাকে বেশ অন্যরকম লাগতেছে, ভয়ঙ্কর লাগতেছে, ভয়ঙ্কর সুন্দর যেটাকে বলে এরকম, মানে হৃদয়ের কাছে এরকম লাগছে। আর সে তাকায় দেখলো যে সেই গাছের পেছনে, মানে গাছ থেকে বেশ খানিকটা দূরে একটা পুরনো মন্দির, এবং এই মন্দিরটা ব্যবহার হয় না, বোঝা যাচ্ছে বেশ পুরনো একটা মন্দির, এখন হয়তো ব্যবহার হয় না, এবং দরজা খোলা। মন্দিরের ভেতরে মানে অন্ধকার, মানে ডিপ অন্ধকার, এবং বেশ অন্যরকম কাজ করা মন্দিরের দেয়ালের মধ্যে, মানে বোঝা যাচ্ছে বেশ পুরনো মন্দিরটা। আর ভেতরে অন্ধকার, দেখা যাচ্ছে না কিছু এখান থেকে, এবং আলোর জন্য আরো বেশি দেখা যাচ্ছে না, ব্রাইট আলো ওখানে, অন্ধকার ভেতরে। তো কেমন জানি একটা গা ছমছম করা ভাব আছে। এই মন্দিরের পাশের যে জায়গাটা, আর সেই জায়গাটা পুরো গাছগাছালি দিয়ে ঘেরা। আর মন্দিরটা কিসের মন্দির সেটা কিন্তু বুঝতে পারতেছে না হৃদয়, এবং তার কোনো ধারণা নাই, মানে এরকম মন্দির সে দেখে নাই এর আগে। তো যাই হোক, আলম হেঁটে গিয়ে সামনে দিয়ে গাছের মন্দিরের দিকে তাকাইলো না, সে একেবারে বা দিকে টার্ন নিয়ে মর্নি হেঁটে গেল, এবং হৃদয়কে ডাকলো ভাইয়া আসেন, এখানে আসেন। তো হৃদয় একটু সামনে হেঁটে গেছে, গাছ ছাড়া সামনে যেয়ে দেখতেছে যে ঠিক ওই পাশে একটা নদী বয়ে গেছে, এবং এই যে নদীটা এরকম বেঁকে গেছে, এখন মন্দিরের পাশে যে বেঁকে এরকম গেছে, এবং সেই একদম যেখানে হেঁটে গেল আলম তার পাশেই অনেক পাট, ওখানে পাট ছাড়াচ্ছে একটা মহিলা,
এবং আলম সোজা ওই একেবারে সামনে গিয়ে পাড় ধরে নেমে গিয়ে ওই মহিলার সাথে কথা বলতেছে। এখান থেকে মানে খুব অল্পই শোনা যাচ্ছে কথা। আলম বলতেছে, মা বলছে, ডাকছে, শুনতেছে, মানে বুঝলো এটা তার মা। তো হৃদয়ের চিন্তা হলো যে একজন মহিলা কেন এখানে এই যে এই কোমর সমান পানিতে নেমে পাট চালাচ্ছে, আর মানুষ নাই। একটু তার কাছেই লাগলো যে একজন মহিলা কেন, সাধারণত এরকম পাট চালানোর কাজ কয়েকজন মিলে করে, একজন কেন। তো হৃদয়ের কাছে একটুই লাগলো। তো দেখলো যে মা আর ছেলে কথা বলতেছে, কিছু কিছু কথা কানে আসতেছে তাদের ভিতরে। তো সে আর চিন্তা করলো যে না, আমি একটু ঘুরে দেখি, কথা বলুক মা ছেলে। তো সে হেঁটে সামনে গেল, বট গাছের নিচে গেছে। বেশ ঠান্ডা, বট গাছের নিচটা বেশ ঠান্ডা লাগতেছে হৃদয়ের, এবং বা মানে বেশ অন্যরকম মনে হচ্ছে, গায়ে একটু কাটা দেওয়া। মানে তো যে বললাম যে শীত তখন কেবল আসবে, এরকম একটা অবস্থা। দুপুরবেলা যেহেতু রোদ নাই, শীতটা আরো বেশি, এবং গাছের নিচে শীতটা মনে হচ্ছে ওখানে জমাট বেঁধে গেছে এরকম। তো হৃদয়ের গাটা একটু মানে শীত লেগে যাচ্ছে আর কি, কাটা দিচ্ছে। তো সে হেঁটে বট গাছটাকে ঘুরলো একবার, বুঝলো বেশ চড়া একটা বট গাছ, এবং ঝুড়ি নেমে গেছে, লতা পাতা নেমে গেছে। ওইটার পাশ দিয়ে একটা চক্কর মেরে সে যখন এদিকে আসছে, এখন কিন্তু সে একেবারে ওই যে পুরনো মন্দিরের দরজার কাছাকাছি আছে, পুরনো মন্দিরের দরজার কাছাকাছি। হঠাৎ তার কাছে মনে হলো মন্দিরের ভেতরে কেউ একজন তাকায় আছে তার দিকে ওই দরজা দিয়ে, এবং তাকানো তার কাছে মনে হলো যে চোখ, একজোড়া চোখ তাকায় আছে, এবং চোখটা উজ্জ্বল, বেশ উজ্জ্বল। মানে এই অন্ধকারের মধ্যে মনে হচ্ছে চোখটা জ্বলতেছে, এবং মনে হচ্ছে তার দিকে তাকায় আছে। এবং তার কাছে মনে হলো ওই চোখের আলোটা, মানে যার চোখ, তার মুখের মধ্যে হালকাভাবে প্রতিফলিত হচ্ছে, মানে একটা নারীর মুখ হালকা পাতলা দেখা যাচ্ছে এরকম। এবং হঠাৎ করে তার কাছে মনে হয়েছে হৃদয়ের কাছে যে এই চোখটা তাকে ডাকতেছে। হৃদয় আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই দরজার দিকে যাওয়া শুরু করলো, এবং সে বুঝতে পারতেছে যে ওই চোখের পলক পড়তেছে মাঝে মাঝে, এবং চোখটাই মনে হয় তাকে ডেকে নিয়ে যাচ্ছে দরজার দিকে। অনেক দূর চলে গেছিল হৃদয়, মানে অনেক পা চলে গেছিল। এই সময় পিছন থেকে সে ডাক শুনলো, ভাইজান। তো এটাতে তার মানে সম্মিত ফিরল আর কি। সে হঠাৎ করে মনে, কিরে, সে তাকায় দেখলো সামনে কোনো চোখ টোক কিছু নাই, অন্ধকার একটা দরজা, মন্দিরের খোলা দরজা। পিছনে ভাইজান বলে ডাকছে, ভাইজান এদিকে আসেন, ভাইজান এদিকে আসেন, মানে খুব ব্যস্ত হয়ে ডাকতেছে ছেলেটা। এবং দেখলো একটু পর ছেলেটা সামনে এসে তাকে টেনে ধরলো হাত। মানে এই ছেলেটা কিন্তু অনেক অন্যরকম। আলম ছেলেটা একটু ঠান্ডা টাইপের, সে হাত ধরে টানার প্রশ্নই আসে না হৃদয়কে, কিন্তু চলেন চলেন, তাড়াতাড়ি চলেন এখান থেকে। তো হৃদয় বললো যে কি হয়েছে, তুমি এরকম করতেছো কেন? বলে আপনি চলেন তো, আপনি তাড়াতাড়ি চলেন বলে হাঁটা দিল, এবং তাকে টেনে নিয়ে যাচ্ছে হৃদয়কে। তো হৃদয় আর কিছু বললো না, সে হাঁটতেছে। সে শুধু মনে করলো কে কাকে দেখছিল, সে ভিতরে এরকম চোখ জ্বলতেছে, ডাকতেছে। এবং হৃদয়কে নিয়ে মানে টেনেই হাত ধরেই নিয়ে চলে আসছে অনেক দূর আলম। আস্তে আস্তে এক সময় হাতটা ছাড়লো, ছেলে বলে চলেন ভাইয়া। তো হৃদয় বলতেছে কি ঘটনা বলো তো, তুমি এরকম ভাবে আমরা টেনে নিয়ে আসলো ওইখান থেকে। তো আলম তাকে বলছে, ভাই আপনি কি কিছু দেখছিলেন সামনে? আপনি ওইদিকে যাইতেছিলেন কেন মন্দিরের ভিতরে? তখন হৃদয় একটু থতমত খেয়ে গেল। সে বললো যে তোমার কি মনে হয় আমি কিছু দেখছি? হ্যাঁ আপনি দেখছেন কিছু, কি দেখছেন? তখন বললো যে আমি দেখছি একজোড়া চোখ, একটা মানুষ বা কিছু একটা আমার ডাকতেছে ভিতরে। তো বলে খুব ভালো করছেন, আল্লাহ আপনার বাঁচাই দিচ্ছে, আপনি জান নাই। বলে কেন? সমস্যা আছে এখানে। আপনার আমি বলছিলাম না যে আমার কিছু একটা হয়েছিল এখানে, সেটা এখানে এসে হয়েছিল। আপনারা বলবো চলেন, কিন্তু এখান থেকে এইখানে দাঁড়ায় না, চলেন। তো বলে হাঁটতে হাঁটতে তাকে নিয়ে গেল, এবং ওই রাস্তা পার হওয়ার আগ পর্যন্ত আলম আর কোনো কিছু বলল না হৃদয়কে। এবং রাস্তা যখন পার হয়ে গেছে তখন আলম বলা শুরু করলো, ভাইয়া বুঝছেন, এই যে দেখছেন ওই নদী, ওইখানে ওই পাট করে, এইখানে আসলে কেউ কাজ করতে চায় না। এই যে পাট ছাড়ায় যে কেউ কাজ করতে চায় না, এবং এই মহিলারাই করতো আর কি কাজটা। এখানকার মহিলারাই মেন কাজ করে, গ্রামের এখানকার মহিলারাই মূল কর্মট, এরাই কাজ করে। কিন্তু ওই জায়গাটায়, ওইখানে যে পার্টি করে, ওই জায়গায় কেউ যাইতে চায় না। আমার মা আবার অনেক সাহসী, আমার মা এই কাজগুলো করে, সে যায় যে পাট চালায়। তো মার লগে সাধারণত আরেকজন মহিলা কাজ করতো, দুইজন। আর আমি তো এরকম খাবার নিয়ে যাইতাম, এটা আমার মায়ের জন্য খাবার নিয়ে দুপুরে যাইতাম, বইতাম। মায়ের খাওয়া শেষ হলে এই থালা বাটি নিয়ে আসতাম আমি, মা খাইতো। আবার অনেক সময় মায়ের সাথে আমি বইও খাইতাম। তো গত বছর কি হয়েছে জানেন? কি বলে, একদিন এরকম আমি যাইতেছি খাবার লয়ে, তো ওই দিন ঝড় বৃষ্টি আইব, আকাশ মেঘ করে লাইছে, মানে একদম পুরা গড় গড় করে মেঘ ডাকতেছে, অন্যরকম একটা অবস্থা।
এবং মাঝে মাঝে হঠাৎ বৃষ্টি হইতেছে ঝুম। তা আমি রওনা দিছি আমার মামার বাসার থেকে খাবার নিয়ে, হাতে একটা ছাতি আর খাবারের এই পোটলার সাথে। তো আইতেছি আই হাইওয়ে পার হইলাম, এখান দিয়ে ঢুকলাম জঙ্গল দিয়া। জঙ্গল তো মনে করেন যে অন্যরকম অন্ধকার, আর আমার বয়স আর একটু কম ছিল, গত বছর 1 বছর কম ছিল তখন। হাইটে আইতেছি আর আমি তখন ভয় পাইতাম, এখন না ভয় পাই না। কেন পাই না সেটা কমনে আপনারে, তো তখন ভয় পাইতাম। তো তখন এইখান দিয়ে আইতেছি, ভয় লাগতেছে, আকাশ অন্ধকার হয়ে গেছে মেঘে ঢাইকা, একদম গুড়গুড় করে বিজলি চমকায় আর বাস পড়ে। এর মধ্যে দিয়ে হাঁটতে 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 একসময় আইলাম এই গাছের কাছে। কেন জানি গাছের কাছে এসে ভয় লাগলো ভাইজান। তাকায় দেখি ওই মন্দিরের দরজার মধ্যে 2টা চোখ আমার দিকে তাকায় আছে। তা আমার একেবারে মানে কলজা শুকায় গেল যে ব্যাপারটা কি। পর মুহূর্তে দেখলাম নাই। তো মনে করলাম এটা হয়তো আমার মনের ভুল, ভয় পাইতেছি এর জন্য। তো হাইটা হাইটা যখন আরেকটু সামনে গেছি, হঠাৎ করে একটা গঙ্গানের শব্দ শুনলাম। গঙ্গানের শব্দ শুনে আমি দেখি ওই যে মন্দিরের পাশের জায়গাটার থেকে ওই যে গাছগাছালি দেখছেন না, ওই থেকে কিন্তু পুরানো একটা পুষ্করণী আছে, ওখানে কেউ যায় না। ওই পুষ্করণীর সামনের রাস্তা দিয়া আমি দেখি একটা মানুষ খাড়া রইছে, হে বেটার লুঙ্গি পরা, খালি গায়ে, কিন্তু তার মাথাটা দেখা যায় না। মাথার জায়গায় মনে হয় কেমন জানি একটা ঘোলা জিনিস, কিন্তু মাথাটা দেখা যায় না। গঙ্গাইতেছে ওইখান থেকে লোকটা। হয়ে বেটা আস্তে করে একটু সামনে এলো, হাতের মধ্যে একটা দাও, আমার এরকম হাত দিয়ে এরকম ডাক দিল। আমার হাতের খাবারের পোটলাটা মনে বাতাসে বাইসা উঠলো, মানে আমার হাত থেকে ছুঁইটা বাতাসে ভাসতেছে আমার সামনে। আমি ভয়ে কি করবো তার ঠিক ঠিকানা নাই। এই সময় আমার কাঁধের মধ্যে যেন কে হাত রাখছে, আমার ঝাঁকি দিছে, আর আমি বেহুশ হয়ে গেছি। তো পরে শুনছি আমার মায়ের কাছে যে আমার মায় নাকি ওই দিন একলা ছিল, মানে ওই মহিলা আর একটা কাজ করে সে নাই। তো আমার মায়ের মনটা উসকুস করতেছিল, এবং এই তুফান আইতাসের জন্য আকাশে বৃষ্টি, আমার মা কাজ ছেড়ে উঠাইব, আমার লেগে আবার অপেক্ষা করতেছিল যে আমি কখন আসি। তো আমার মা উঠা আইসে নাকি দাঁড়াইছে সামনে নদীতে, ওখান থেকে উঠতে আইসে ভিজা, দেখে যে আমি দাঁড়ায় আছি, আমার সামনে ওই আমার খাবারের পোটলা বাতাসে, আর আমি তাকায় আছি গাছের ওই জঙ্গলের দিকে। আমার মা দৌড় দিয়ে আইসে আমার ধরছে, আর আমি সাথে সাথে উঠে গেছি। তো যাই হোক, তারপরে আমারে লয়ে যায় বাড়িতে। আমার মা অনেক কষ্টে হুশ ফিরায় লয়ে যায় বাড়িতে। মা সারা রাস্তা ভয় পাইছে আসার সময়, আমিও হাঁটতে পারতেছিলাম না, টলতে টলতে আইসি বাসায়, অন্যরকম অবস্থা। তা আমার জ্বর আহে, অনেক জ্বর আহে, আমি জ্বরের মধ্যে এইটা ওইটা কই। আমার মা যখন জিনিসপত্র আনতে যাইতো আমার লেগে কোনো ওষুধ খাবার, তখন আমি দেখতাম একটা মহিলা চুল একদম এলোমেলো দরজার কাছে দাঁড়ায় আমার দিক থেকে হাসে এবং চোখ দুটা চলে, আর আমার কয় ভয় নাই, ভয় নাই। তো আমি আরো ভয় পাইতাম, মা মা করে ডাকতাম। তো পরে আমার মাই তো তখন আর ওই মহিলা চলে যেত। তো এরপর আমারে হুজুরের কাছে নিয়ে যায়, হুজুর জারায়। তো হুজুর বলে যে ওই জায়গায় ভালো জিনও আছে, খারাপ জিনও আছে। তো ভালো জিন আমারে চেষ্টা করছে বাঁচাইতে, আমারে খারাপ জিন দেখছিল। তো ওই যে লুঙ্গি পরা হাতে দাও নিয়ে আইছিল, ওইটা ছিল খারাপ জিন, ওই মেরে লইতো আমারে। ভালো জিনও আমারে দেখছিল, এর মধ্যে আমার মা চলে আইছে। আর মায়ের থেকে তো বড় আসলে পৃথিবীতে কেউ ওইভাবে দেখে না, আল্লাহ মায়ের মধ্যে অন্যরকম একটা ক্ষমতা দিছে। তো মা যখন আইছে তখন ওই জিন মিন থাকে নাই কেসে গেন থেকে, নাইলে ওই 2 জিনের মধ্যেও গন্ডগোল হইতো। যাই হোক, আমি বাচ্চা যাই। এরপর থেকে ওই যে ভালো জিন যেটা কইছি, এটা মাঝে মাঝে আইসা দেখা দেয় আমার কাছে। ওই যে আমি একলা থাকলে, যখন একলা থাকি কোথাও, তখন আসে। কোনো খারাপ কিছু বলে না আমার, আইসা কথা কয়, গল্প শোনায়, হাসে, কান্দে, এটি আমি শুনি। তো হুজুর আমারে কইছিল যে খারাপ দিন আমার ধরবো না, সে ঝাইরা দিয়ে গেছিল, অনেক কিছু দিছিল আমারে। তবে বলছিল যে ওই ভালো জিনও কোথাও ডাকলে যেন আমি না চলে যাই কোথাও, ভালো জিনও কিন্তু ডাক্কা নিয়ে যায় মানুষরে, এই কথা আমি শুনছি। আমার কাছে কেন জানি মনে হয়েছে আপনি যখন অনেক গেছিলেন আপনারা ডাকছিল। তো তখন হৃদয়ের মনে হয় যে আসলেই তাকে কেউ ডাকছিল এখান থেকে, সে সম্মোহিতর মতো এগিয়ে যাচ্ছিল ওইখানে। তো যাই হোক, এর মধ্যে হৃদয়রা চলে আসে বাসায়। তো হৃদয় বাসায় আসার পরে বলে যে আজকে রান্না বাড়া করো, কিছু চাল টাল কিনে আনছিল তার আগে, বলে রান্না বাড়া করো, আমরা খাই। তালম রান্না করে, হৃদয় আশেপাশে থাকে, তার কাছে ভালোই লাগে। এবং যখন বিকাল হয়, এরপরে তখন মানে সন্ধ্যা হয়ে যায়,
তখন বলে আজকে আর ঘোরাঘুরি না। আর আসলে হৃদয়ের আর থাকাও বাকি ছিল 1-2 দিন। সে ঘরের মধ্যে ঢুকেই তার মোবাইল ফোনে সূরা ছিল, সে সূরা তেলাওয়াত চালায় দেয় এবং বলে আলমকে বলে তুমি এই রুমে শুবা, ওই রুমে শোয়ার দরকার নেই। তো আলমও তখন যে কয়দিন আর ছিল হৃদয়, ওই কয়দিন হৃদয়ের যে ঘরটায় থাকতো ওই ঘরটাতেই থাকছে। ওখানে আরেকটা চৌকি ছিল, সেই চৌকিতে। এবং প্রতিদিন রাতেই হৃদয় তার মোবাইলে সূরা চালায় দিত এবং এই সূরা শুনতে শুনতে তারা ঘুমায় যেত এবং তাদের আর কোনো এরকম সমস্যা হয়নি। আর এর মধ্যে হৃদয়ের কাজ শেষ হয়ে যায় 2 দিন পরে এবং সে তারপর তাদের বাড়িতে ফেরত চলে যায়। আলমকে তার মতো তার যে সম্মানী সেটা তাকে দিয়ে সে চলে যায় সেখান থেকে। আর এই তো, এবং আলমের খুব মন খারাপ হয়েছিল হৃদয় চলে আসার সময়, কারণ তার সাথে ছিল এই কয়দিন। কিন্তু কাজ শেষ হয়ে গেলে তো চলে আসতেই হবে। হৃদয় চলে আসে সেখান থেকে, বাট তার সাথে সেই স্মৃতিটা নিয়ে আসে এবং সেই যে ভয়ের ঘটনা স্মৃতিটা সেটা হৃদয়ের কাছে থেকে যায়। যাই হোক, হৃদয় সেই ঘটনাটা আমাদের কাছে শেয়ার করেছে এবং আমি শেয়ার করলাম আপনাদের কাছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। গ্রাম বাংলায় কিন্তু এই ধরনের অনেক স্থাপনা আছে বা অনেক জায়গা আছে যেখানকার সম্পর্কে কথা প্রচলিত আছে। অনেকে কিন্তু অনেক জায়গায় এরকম অনেক কিছু দেখেছে এবং আমাকে বিশেষ করে এরকম কিছু অঞ্চলে থেকে অনেকে ইনভাইট করেছিল যাওয়ার জন্য, যে সেখানে এরকম অলৌকিক ব্যাপার স্যাপার ঘটেছে বা ঘটে বা এখন অনেকে দেখে। বাট আমার কিউরিয়াসিটি এখন এসব কম, আমি এখন আর যাই না এসব জায়গায়। বাট আমি জানি যে ওখানে থাকবেই, কারণ পুরনো স্থাপনা যেটা অ্যাবান্ডন হয়ে গেছে, ব্যারেন ল্যান্ড, এরকম জায়গায় এই ধরনের জিনিসপত্র থাকা স্বাভাবিক। হ্যাঁ, পাহাড়েও থাকে, বাট পাহাড়ে যখন যাই তখন আমি যেখানেই থাকি দোয়া দরুদ পড়ে ঘুমাই এবং আমি তো সৎ উদ্দেশ্যে যাই, আমি তো ওখানে গিয়ে দোয়া পড়ে আমার মতো নিজের মতো ঘুমিয়ে থাকি। তো সুতরাং আমি তো কাউকে হান্ট করতে যাচ্ছি না, আর আমি চাইও না কারোর সাথে আমার সামনাসামনি হোক এরকম। তো যাই হোক, এই ছিল প্রথম ঘটনা। আসসালামু আলাইকুম লিসেনার্স, সামির বলছিলাম। আজকের এপিসোডে এটা আমার সেকেন্ড ঘটনা। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। ঘটনাটা ঘটেছিল ফেনী জেলার কোনো এক গ্রামে। যে ভাইয়ের সাথে ঘটনাটা ঘটে তার নাম হচ্ছে রবিন ভাই। তো রবিন ভাই উনি 2010 সাল থেকেই দেশের বাইরে ছিলেন। প্রায় 7 বছর দেশের বাইরে থাকার পর 2017-18 সালের দিকে ওনার দেশে আসা হয়। মানে ওনার মা বাবারা বলতেছিল যে তুমি অনেক বছর দেখেছিলে বাবা, তুমি দেশে এসে পড়ো, বাড়িতেই ব্যবসা বাণিজ্য করে দেশের বাইরে থাকবো না। তো এরকম উনি সিদ্ধান্ত নেয় দেশে এসে পড়বে। তো দেশে আসার পরে ওনার বাবা বলতেছে যে দেখো আশেপাশে দেখো কোনো পুকুর টুকুর পাও নাকি, তাহলে হ্যাচারি ব্যবসা করতে পারো, কারণ এটাতে এখন অনেক ভালো লাভ ইনকাম হচ্ছে আর কি, মানুষের দেখতেছে আমাদের গ্রামে। তো রবিন ভাই এরকম বিভিন্ন জায়গায় খোঁজ লাগায়। তো ওনার এক দুঃসম্পর্কের চাচা আছে, ওনাদের বাড়ি থেকে প্রায় 1-1.5 কিলো দূরে ওনাদের বাড়ি। তুই চাচা বলতেছে দেখো রবিন, আমার বাড়ির কাছেই এরকম একটা পরিত্যক্ত পুকুর আছে, তুমি জায়গাটা কিনে ওখানে যদি একটু কাজ মানে কাজ করে এটা ঠিক করতে পারো, তাহলে এখানে কিন্তু ভালো মাছের চাষ করা যাবে। আর পাশে হচ্ছে বাজার, তো বাজারে কিন্তু মাছের ব্যাপক চাহিদা, দেখো তুমি কাজটা করতে পারো কিনা। তো রবিন ভাই ওনার বাবার সাথে কথা বলে ঠিক করে যে হ্যাঁ ওইটা কিনবে। উনি যথাযথ কিনে এবং কেনার পরে ওনার প্রায় মাসখানেক লাগে ওটা পুরো কনস্ট্রাকশন কাজ শেষ করতে, পুকুরের মানে পার দেয়, পুকুরের যে মাটি আছে ওগুলো পরিষ্কার করে উনি সব কাজ শেষ করে। তো রবিন ভাই বাবা বলে দেখ তুই এমন মাছের চাষ করবি যে মাছের তোর ধর 4-5 মাসের মধ্যে বড় হয়ে গেলে তোর বেচতে সুবিধা হবে। তো উনি এরকম মাছ ওই সিলভার কাপ না কি কি মাছ এরকম উনি পোনা ছাড়ে। তো রবিন ভাই করে কি পুকুরের চারপাশে বাউন্ডারি দিয়ে দেয় যাতে এখানে চুরির কোনো সম্ভাবনা না থাকে, ভালোভাবে বাউন্ডারি দেয়। তো এরকম পোনা ছাড়ার পরে উনি যখন 3-4 মাস যায় তখন উনি মানে জেলে দিয়ে মানে উনি আবার মাছে দেখবে সাইজ কি কত বড় হইল, বেচা যাবে নাকি। যে দুজন জেলে প্রথমে পোনাগুলো ছাড়ছিল ওদেরকে আবার এই পুকুরে নামায়। তো ওই জেলেগুলা বলতেছে রবিনকে, রবিন ভাই মাছ তো বেশি বড় হয় নাই, আর তো মাছ তো বড় হওয়ার কথা, এখানে তো যে দেখতেছি মাছ তো বেশি বড় হয় না, এখন ওই বাকি মাছ গেল কই। আর আমার কেন জানি ওই জেলেগুলো বলতেছে দেখেন জামানো হয় এখান থেকে মানে মাছ চুরি হয়েছে, আপনি একটু দেখেন না যে কিভাবে কি করা যায়, কারণ আমরা তো মাছ দেখেই বুঝতে পারতেছি এই সময় মাছ এরকম বড় হওয়ার কথা সেরকম কিন্তু মাছ এখানে নাই। তো রবিন ভাই নিজেও একটু বুঝে, তো উনি বুঝার পর না বাবার এসে বলতেছে যে দেখো কেমন জায়গা নিলাম বাবা, এরকম তো মাছ তো যা হওয়ার এরকম নাকি মাছ নাই, মাছ তো মানে চুরি হয়ে গেছে। তোরা বাবার ওই যে দুঃসম্পর্কের চাচা যে আছে রবিন ভাই ওকে বলে যে দেখ তোর বাসার আশেপাশে এরকম নিশ্চয় তুই একটু দেখ যে মাছটা আছে আবার চুরি টুরি হলো নাকি।
তুই চাচা বলে যে না, চুরি হওয়ার তো কথা না, কারণ হচ্ছে এখানে তো যে ওভাবে যেভাবে বাউন্ডারি দিচ্ছে এখন চুরি হওয়ার তো কথা না। তো রবিন ভাইও চিন্তা করে, আচ্ছা ঠিক আছে আমি আবার পোনা ছাড়ি, দেখি কি অবস্থা হয়। তুমি আবার এরকম পোনা ছাড়ে আর আগের তো মাছ আসি, ঠিক 3-4 মাস পর গিয়ে আবার যখন ওই ঝিলেকে এবার এরকম পানিতে নামায়, সেম অবস্থা। মাছের যতটুকু পরিমাণে থাকার কথা সে তার থেকেও কম পরিমাণে মাছ, এবং মাছ কিন্তু এরকম বড় হয় না, একটা মাঝারি সাইজে আটকায় থাকে। তো এবার একটু রবিন ভাই খটকা লাগে, উনি মানে একটু বিরক্ত হয় যে এত কষ্ট করতেছি, এটার পিছিয়ে এত টাকা ঢাললাম, তারপরে এই অবস্থা। তুমি আমার বাবাকে এসে আবার বলে যে না বাবা, ব্যবসা তো নামলাম, এটা তোমার লস খাইতে হবে, মাছ তো বড় হয় না, আর বড় মাছ তো জেলে বলে মাছ তো বড় হওয়ার কথা, কিন্তু এরকম মাছ তো এখানে পাই না। তো রবিনের বাবা বলে, দেখ কিছু মনে করিস না, তোরা তো শহরে বড় হয়েছিস, দেশের বাইরে ছিলি, তো আমরা তো গ্রামে ছিলাম, আমরা তো বলতে পারি এক কাজ কর, তুই এখানে একটু দেখ যে কোন হুজুর দিয়ে তোর ওই পুকুরটা বন্ধ করে রাখতে পারছ না, অনেক সময় বদ নজর পড়লে এরকম হয়। তো রবিন ভাই শোনা পর ওর বাবার কথা না পাত্তাই দেয় না, আমি বুঝি আরে বাবা এগুলো ব্যাকডিটের কথাবার্তা কি বলে এগুলো, পুকুরে আবার বদ নজর কেমনি পড়বে। তো রবিন ভাই এরকম করে কি, উনি সিসি ক্যামেরা দিয়ে দেয় যে পুকুরের আশেপাশে সিসি ক্যামেরা দিয়ে দেয়, ওনার কথা হচ্ছে আমি দেখি যে কি সমস্যা, চুরিগুলোতে সিসি ক্যামেরায় ধরা পড়বে। আর সেই সাথে উনি সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করে, একজন সিকিউরিটি গার্ড রাতে মানে দিয়ে দেয় কর্নারে, যে ঘরে করে দেয় কি যে সে দেখবে কোনো সমস্যা হয় নাকি। তবে এবার সিসি ক্যামেরা দেওয়ার পর উনি সপ্তাহখানিক যাওয়ার পর উনি সিসি ক্যামেরা দেখে যে আসলে ব্যাপারটা কিন্তু দেখি। উনি দেখতেছে যে সপ্তাহে 2-3 দিন এরকম মানে যতটুকু রেকর্ড করা পাইছিল উনি দেখতেছে যে রাতে এরকম 2টা কি 3টা এরকম সময় পুকুরে কিছু একটা ঝাঁপ দেয়, এবং পুকুরে যখন ঝাঁপ দেয় মানে মানুষ সাঁতার কাটতে গেলে যেমন ঝাঁপ দেয় না, এরকম ঝাঁপ, কিন্তু রবিন ভাই খেয়াল করতেছে যে এটা কিছুই দেখা যায় না, এবং উনি দেখে যে এরকম 7-8 বার এরকম ঝাঁপ দিচ্ছিল এরকম রাতে, এবং এটা কিন্তু সবসময় না, দেখতেছে 2 সপ্তাহে 2 দিন এরকম হচ্ছে। তো এটা দেখার পরে রবিন ভাই সেই সিকিউরিটি ধরে বলতেছে, তুমি এখানে ছিলা, তুমি বলতে পারবা এখানে কি ঝাঁপ দিছে না দিছে। তো সেই সিকিউরিটি বলে, স্যার আমি তো এরকম কি ঝাঁপ দিয়েছেন এটা কিছু দেখতেই পারিনি, আপনি এটা কই দেখলেন? তো রবিন ভাই এটাকে দেখা যায়, আমি এরকম দেখলাম গত 3 দিন আগে এরকম ঝাঁপ দিছে। হ্যাঁ, তো এখন আমার কাছে যে ভিডিও আছে তোমার দেখে বলছি, তো তুমি কি কাজ করো, তুমি তো এটা বুঝার কথা, জানার কথা। তো রবিন ভাই সিকিউরিটিকে বাদ দেয়, আবার সে এরকম ভিডিও ফুটেজ দেয়, আবার সপ্তাহখানিক দেখে যে না এরকম ঝাঁপ কিন্তু ঠিকই দিচ্ছে, কিন্তু কি ঝাঁপ দেয় উনি দেখতে পারে না। তো এটা দেখার পর রবিন ভাই আমার বাবাকে এসে বলার পর ওই চাচাও সাথে ছিল, ওই চাচার বাড়ির কাছে পুকুর ছিল, সেই চাচা আর ওনার বাবা একই কথা যে বাবা তুমি এক কাজ করো, পুকুরটা তুমি বন্ধ করতে পারো নাকি দেখো, কারণ অনেক সময় বদ নজর পড়তে পারে পুকুরে, এরকম হয়। তুমি বন্ধ করলে তো কোনো টাকা পয়সা এরকম খুব যাবে না, তো তুমি একটু হুজুর নিয়ে দেখো কিছু করতে পারো নাকি। তো রবিন ভাই তিনি করেন কি, ওই যে এলাকায় পুকুর ছিল তার পাশেই একটা মসজিদ ছিল কাছাকাছি, তো সেই মসজিদের হুজুরকে বলে পুরোটা ঘটনা, যেরকম আমি মাছ দিতেছি, চাষ করতেছি অনেক প্রায় 7-8 মাসের উপর হয়ে গেল, কিন্তু আমার তো মাছ বড় হয় না, তো এখন কোন বদ নজর পড়ছে না, এটা আমাকে বন্ধ করে দেন। তো সে হুজুর বলতেছে যে দেখেন আমি বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে কোনো সমস্যা নাই, কিন্তু দেখেন এটা কি সমাধান হয় না, কারণ আপনি যদি পারেন, অনেক সময় দেখা যায় যে মাটিতে সমস্যা থাকলে সমস্যাগুলো হয় যে মাছ বড় হয় না, আমি বন্ধ করেছি ঠিক আছে, আর আপনি দেখেন যে পানিটা পরিষ্কার করে আবার নতুন পানি দিলে অনেক সময় মাছ হয়, দেখেন এটা কি করা যায় নাকি। তো ওই হুজুর তো বন্ধ করেই দেয়, উনি মসজিদের যে হুজুর তিনি তো এরকম তাবিজ দিয়ে মানে পুরোটা পুকুর বন্ধ করে দেয়। কিন্তু বন্ধ করে দেওয়ার পরে যেটা হয় যে রবিন ভাই ভাবতেছে ঠিক আছে বন্ধ করছে, আমি দেখি সপ্তাহখানিক যে পানিটা পরিষ্কার করা যায় নাকি। তো উনিও রবিন ভাই সেই উদ্যোগে নিজের উদ্যোগে নিয়ে পানিটা পরিষ্কার করে, তো মানে পুকুরে পানি কমায়, ভাবে যে না নতুন পানি আবার দিবে, আবার পুকুরটা একটু পরিষ্কার করে। আমার আমাদের শুধু একটাই জিদ কাজ করতেছে যে আমি 7-8 মাস পরে না আবার পুকুর এরকম পরিষ্কার করবো। তো যাই হোক, তো ওনার চাচারা বাবা যারা ছিল সেদিন যেদিন পরিষ্কার করবে সেদিন ছিল, তো হঠাৎ করে যে জেলে বা যারা এরকম পরিষ্কার করবে ওরা দেখতেছে যে পুকুরের মাটি একবার তলদ এসে মানে একবার মাটির এদিকে একটা কর্নারে দেখতেছে যে অনেকগুলা তাবিজ গিটলা আকারে পড়ে আছে, মানে গিট অবস্থায় পড়ে আছে। তো এটা দেখার পর রবিন ভাইকে বলতেছে যে ভাই এখানে এগুলো কি, এটা দেখেন তো। তো রবিন ভাই এটা দেখার পর দেখতেছে অনেকগুলো তাবিজ একসাথে। তো উনি দেখার পর রবিন ভাই এটা ওনার বাবাকে দেখেন যে বাবা এটা কি। তো রবিন বাবা বলতেছে যে এটা বুঝলাম না কি, এটা তো মনে তাবিজ অনেকগুলো একসাথে। তো ওনারা করে কি সেই হুজুরের কাছে আবার যায়, যে হুজুরের মসজিদের হুজুর কাছে গিয়ে বলতেছে যে হুজুর দেখেন
এখানে তো অনেকগুলো তাবিজ পাইছি, আমি পুকুরে পয়সা করতে গিয়ে এখন এটা কি করা যায় একটু বলেন না। তো হুজুর বলতেছে যে এরকম তাবিজ পাইলেন, তাবিজ তো ভালো লক্ষণ না, ঠিক আছে আপনি তাবিজটা আমাদের দিয়ে যান। আমাদের এখানে যে সামনে এক মাদ্রাসা আছে, এখানে এক ওস্তাদ আছে, বড় ওস্তাদের কাছে আমি জিজ্ঞেস করবো যে আসলে এই সমস্যাটা কি, তাবিজটা কেন কি করলো, কারণ ওই ওস্তাদ জিন টিন এরকম পালন করে, দেখবো নিতে জিন দিয়ে খবর নিতে পারে নাকি। তো রবিন ভাই না মানে এগুলো বলতেছে যে ঠিক আছে, বাট ওনার মধ্যে এগুলো বিশ্বাস করতে মানে ওনার মধ্যে তো কথা হচ্ছে জিন জিন ভূত পেত এগুলো নিয়ে বিশ্বাস করে না। তো রবিন ভাই বাবা বলতেছে দেখো তুমি দাও তাবিজ গুলো, হুজুর কি করে দেখো না, কিছু মানে সমাধান হলে তো তোমারই হবে, সমস্যার সমাধান দেখো কি করে। তো হুজুর নাকি তাবিজ নেওয়ার পরে দু একদিন পরে এবং রবিন ভাই ওনার বাবা চাচা ওদেরকে ডাকে, বলতেছে যে দেখো ওস্তাদে তো তাবিজ গুলো দেখছে, আসেন ওস্তাদ আপনাকে ডাকছে একটু আসেন। তো সেই মাদ্রাসার ওস্তাদ বলতেছে আর কি রবিন ভাইদেরকে বলতেছে যে দেখেন আমি তো এখানে মাদ্রাসায় আছি আজ থেকে প্রায় 30-40 বছর হয়ে গেল। তো আমরা অনেক আগে থেকেই এখানে তো কিছু মানে জিনের সন্তানরা এখানে পড়ালেখা করে, সেই ক্ষেত্রে কিন্তু জিনদের সাথে আমাদের অনেক উঠা বসা। তা আপনি যেই তাবিজ গুলা দেখতে আমাদেরকে দিয়েছেন সেটা আসলে বলতে গেলে এটা ছোট একটা ঘটনা আছে, এটা সমাধানও আছে, টেনশনে কিছু নেই, কিন্তু বিশ্বাস করার এখন আপনাদের উপর। তো রবীন্দ্র বলতেছে আচ্ছা হ্যাঁ বলেন কি হয়েছে, এরকম বলতে যাচ্ছেন, তো খুব আগ্রহ নিয়ে বলতেছে। তো সেই ওস্তাদ মানে সেই মাদ্রাসার যে বড় হুজুর ওস্তাদ যিনি ছিলেন উনি বলতেছে দেখেন আপনি যেখানে পুকুরটা দিচ্ছেন এর আগে এখানে একটা ডোবা ছিল, আর এই বাজারের কিছু কসাই আছে ওরা ম্যাক্সিমাম সময় গরুর হাড় মানে যেই হাড়গুলা মানে দরকার নাই বা ফালাই দেওয়া লাগবে ময়লা ইস্তুপা করে তারা এই ডোবার মধ্যে ফালাইতো। আর জিনদের একটা মানে প্রিয় খাবার হচ্ছে এই হাড়, গরুর বা খাসি যেটাই হোক হাড় ওদের প্রিয় খাবার। তো রেগুলার ওই ডোবা থেকে জিন এরকম হাড় খাইতো, এবং এটা আমি জানি, আমি ওই হুজুর বলতেছে মানে যে বড় হুজুর ব্যবস্থা যিনি বলতেছে এটা আমি জানি, কারণ আমার এখানে কিছু জিন আছে ওরা এখানে এগুলা খাওয়া দাওয়া করতো। তো আপনি যে তাবিজটা দিচ্ছেন এটা আমি জিনের যে এখানকার যে সর্দার আছে তাকে আমি বলছি এই ব্যাপারে। তো জিনের সর্দার আমাকে যেটা বলছে যে সেই ডুবাটার থেকে আপনারা পুকুর করছেন এখানে। তো সত্যি কথা বলতে যে এই তাবিজ কিন্তু আমি জিনদেরকে দিছিলাম, কিন্তু সেই জিন বলে নাই যে সে কি কাজে নিবে, সে শুধু বলছে যে আমাকে যে ওরা এক জায়গায় খাইতে যায়, সে খাওয়ার সময় ওদের সমস্যা হয়, এর জন্য কিছু তাবিজ দরকার ওদের যাতে খাওয়াটার মধ্যে সমস্যা না হয়, এর জন্য সে অবস্থা বলে যে আমি ওদেরকে যে তাবিজগুলো দিছিলাম। তো ওই জিনের সর্দারকে তখন সেই জিনের সর্দার গিয়ে সমস্যাটা হচ্ছে এরকম যে আপনাদের সেই ডোবার মধ্যে তো এখন জিনের সর্দারের হার পায় না, তো ওদের এখন টার্গেট হচ্ছে ওরা বড় মাছ পাইলে এরকম ওরা মাছ খায়, মাছ নিয়ে যায়, এবং ওরা এই তাবিজগুলো আমার থেকে নিয়েছিল এবং পুকুরের মধ্যে ওরা আপনার পুকুরের মধ্যে ফালাইছিল এই কারণে যদি আপনি কোনোভাবে বুঝতে না পারেন যে কে মাছ নিচ্ছে, এবং আমি জানতাম না যেটা আসলে ওরা এই কাজটা করবে, যেটা ওরা করছে ঠিক আছে এটা আসলে ভালো কাজ করে নাই। আমি সেই জিনের সর্দারের সাথে কথা বলছি, আপনি তাবিজ পাওয়ার পর আমি সেই কথা বলছি। এখন সমস্যা হচ্ছে আপনি যদি তাবিজ উঠাই ফেলছেন, আর এটা মানে সমাধানটা হয়েছে এই কারণে যে আপনাদের যে মসজিদের ইমাম সাহেব উনি তো এরকম জায়গাটা পুকুরটা বন্ধ করে দিয়েছিল, এর জন্য এটা সমস্যার সমাধানটা হয়েছে। যেটাই হোক যেটা আমার হয়েছে এটা আপনাদের পুকুরে আর কোনো সমস্যা হবে না, আর কোনো জিনের এরকম সমস্যা ওরা করবে না। আর রবিন ভাইটাতে একটু অবাক হন যে দুইটা পয়েন্ট নিয়ে আমি শুনছি যার কাছ থেকে, এটা উনি মানে রবিন একটু বিশ্বাসী কেন, রবিন বলে এগুলো ভুয়া কথা, এগুলা হওয়ার আসলে কথা না। তবে সেই ওস্তাদ বলে যে দেখেন এটা আমি আবারও প্রথম থেকে বলতেছি, যেটা বিশ্বাস করেন বা না করেন আপনার বিষয়, বাট আমার যেটা হয়েছে মানে যেটা হয়েছে সেটা আপনাকে বললাম। এই তো পরে নাকি রবিন ভাই নাকি পুকুর নাকি উনি এখানে এগুলো ভেজাল দেখুন বিক্রি করে এখান থেকে নাকি এসে পড়ে, উনি নাকি নিজের এলাকায় করে ব্যবসা করে। তো যাই হোক এটাই ছিল ঘটনা, জানি না কেমন লাগবে অবশ্যই জানাবেন। আমি আপনাদের মাঝে শেয়ার করলাম, আমি আরেকটা ঘটনা নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে যে বাসাইকৃত ঘটনাগুলো ছিল সবগুলোই কিন্তু আপনাদের জন্য। আমি প্রতিনিয়তই চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন ঘটনা নিয়ে আসার জন্য। তো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে আজকের বাসাইকৃত ঘটনাগুলো আপনাদের কীরকম লাগলো। আর আজকে যে বাসাইকৃত ঘটনাগুলো ছিল সবগুলোই কিন্তু আপনাদের জন্য। আর আপনারা কমেন্ট সেকশনে বলতে ভুলবেন না যে আপনাদের কোন ঘটনাটি কীরকম লাগলো, যেহেতু এখানে কয়েকটা ঘটনা ছিল ছোট ছোট এবং বড়। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এই ঘটনাগুলো এরকম লাগছে এবং এরকম ঘটনা আপনাদের চাই, যে রিলেটেড ঘটনা আপনাদের ভালো লাগবে, এবং আপনারা শেয়ার করতে পারেন যে এই রিলেটেড ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করলে আমরা ওই রিলেটেড ঘটনাগুলো আপনাদের মাঝে আমরা হাজির করবো ইনশাআল্লাহ। সো আজকে আপনারা যারা যারা নতুন ছিলেন অবশ্যই কমেন্টে
এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম সুন্দর সুন্দর প্রতিনিয়তই এরকম বাছাইকৃত ঘটনা শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ঘটনায়।